ওকে, আমরা লাস্ট ক্লাসে যেটা করেছিলাম, আমরা গত ২টা ক্লাসে, প্রথম ক্লাসে আমরা অ্যাকাউন্ট ওপেন করেছি, অ্যাকাউন্টটা সেটিংস করা শিখেছি পুরোটা। সেকেন্ড ক্লাসে আমরা শিখেছিলাম ট্যাক্স এবং চার্ট অফ অ্যাকাউন্টস। তো ট্যাক্সটা মনে হয় একটু পজ হয়ে গেছিলো, ট্যাক্সটার সময়টা ঠিকমতো শোনা যায়নি, যার কারণে আমি ট্যাক্সটা আরেকবার বলছি। আপনারা আজকের ক্লাসটা দেখে ট্যাক্স সেট করতে পারবেন, হ্যাঁ। আর যারা নতুন জয়েন করেছেন তারাও এটা এই পার্টটা দেখে আপনার ট্যাক্স সেটিংস করতে পারবেন, হ্যাঁ। তো ট্যাক্সের ব্যাপারটা কি, যদি আমি আগেই বলেছিলাম, আগের ক্লাসগুলো যদি দেখে থাকেন, যে আমরা এই বাম পাশের এই প্যানেলটাকে বলা হচ্ছে নেভিগেশন প্যানেল, হ্যাঁ। এই নেভিগেশন প্যানেল থেকে আমরা ফাংশনাল যত কাজ আছে, অ্যাকাউন্টিং ফাংশনাল যত কাজ আছে, সবগুলো কাজ এখান থেকে আমরা করি। তো যেটা হচ্ছে এখন, এখানে যদি আমরা একটা ট্রানজ্যাকশন করতে যাই, একটা ট্রানজ্যাকশন বলতে যদি আমরা একটা সেলস করতে যাই বা একটা এক্সপেন্স করতে যাই, কোনো কিছু কিনতে যাই বা কোনো কিছু বিক্রি করতে যাই, সেরকম একটা ট্রানজ্যাকশন করতে গেলে আমাদের বেসিক কতগুলো জিনিস দরকার হয়। যেমন আমাদের ট্যাক্স দরকার হবে, প্রতিটা ট্রানজ্যাকশনেই আমাদেরকে ট্যাক্স অ্যাড করতে হবে, সেটা যদি জিরো ট্যাক্স হয় তাও অ্যাড করতে হবে, হ্যাঁ। আর আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস। চার্ট অফ অ্যাকাউন্টসটা কী জিনিস? চার্ট অফ অ্যাকাউন্টসটা হচ্ছে আমাদের হিসাবের খাত, যেই খাতগুলোতে আমাদের হিসাবগুলো গিয়ে জমা হবে। তো এই চার্ট অফ অ্যাকাউন্টসটা যারা নতুন এসছেন তারা একটু লাস্ট ক্লাসের ভিডিওটা দেখবেন, ওখানে ডিটেল আলোচনা করা আছে। চার্ট অফ অ্যাকাউন্টসটা আপনারা এইভাবে অ্যাড করবেন যেভাবে আমি বলেছি। তো ট্যাক্সের ব্যাপারটা আরেকবার বলি, যদি আমরা এই নেভিগেশন প্যানেল থেকে ট্যাক্সে যাই, ট্যাক্সে ক্লিক করি, তাহলে আমরা এরকম একটা ট্যাক্সের সেন্টার পাবো। তো যাদের এখনও ট্যাক্স এখানে অ্যাড করা নেই, হ্যাঁ, তাদের এই পেজটা আসবে না, এখানে অ্যাড ট্যাক্স বলে একটা গ্রিন কালারের বাটন থাকবে, হ্যাঁ। ওই গ্রিন কালারের বাটনে ক্লিক করলে আপনি ট্যাক্স অ্যাড করতে পারবেন। ওকে, তো আপনার যাদের নতুন এসছেন তাদেরকে বলছি যে এখানে গ্রিন কালার একটা অ্যাড ট্যাক্স বলে একটা বাটন থাকবে, আপনার ট্যাক্সে গেলেই আপনার কুইক বুকসে আপনি এটা দেখতে পাবেন। সেখানে ক্লিক করলে আমরা এখন যেমন এই যে অ্যাড ট্যাক্সে যদি এখানে ক্লিক করি, এখান থেকে আমরা যাব কাস্টম ট্যাক্সে, সবসময় যাবেন কাস্টম ট্যাক্সে, হ্যাঁ। এখানে দেখেন এই যে এখানে যে ফর্মটা দেখা যাচ্ছে ট্যাক্সটা অ্যাড করার, এই ট্যাক্স ফর্মটা তখন আপনি পুরো পেজ জুড়ে পাবেন, হ্যাঁ, একটা অ্যাড করার আগ পর্যন্ত। তো এখানে যা যা কম্পোনেন্ট যা আছে এগুলোই থাকবে। তো এগুলো যদি আপনি ফিল আপ করেন, তাহলে আপনাকে প্রথমে দিতে হবে ট্যাক্সের নেম, এটা কোন ট্যাক্স হবে, ট্যাক্সটা কী নামে ডিসপ্লে করবে, সেই ট্যাক্সের নেমটা এখানে লিখতে হবে, হ্যাঁ। হ্যাঁ, হ্যালো। আচ্ছা আচ্ছা, ওকে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা যেটা বলছিলাম শুরু থেকে সেটা হচ্ছে যে ট্যাক্স যদি আমরা অ্যাড করতে যাই, হ্যাঁ, কুইকবুকে তো ট্যাক্স থাকবেই, মানে আপনি যদি এই যে এই নেভিগেশন প্যানেল থেকে ট্যাক্সে ক্লিক করেন, হ্যাঁ, আমার এখানে যেমন এই দেখেন যে অ্যাড ট্যাক্স এরকম একটা কিছু দেখাবে, সরি এটা টাস্ক, সরি এটা ট্যাক্স, হ্যাঁ। এখানে ট্যাক্সে গেলে আপনার ফার্স্টে আমরা যেহেতু ট্যাক্স অ্যাড করে ফেলেছি, যার কারণে আমাদের এখানে এই ফার্স্ট পেজটা এখন আসছে না। এই যে নিচের দিকে এই জায়গায় দেখেন অ্যাড ট্যাক্স বলে একটা গ্রিন কালারের বাটন থাকবে, এটা কি পেয়েছেন? আচ্ছা, এটা আসতে পারে আপনার ওখানে ভ্যাট লেখা আছে, ভ্যাট, হ্যাঁ ভ্যাটে ক্লিক করবেন। ট্যাক্স, ভ্যাট, জিএসটি এগুলো সব সেম জিনিস, হ্যাঁ। ভ্যাট ডিটেলস আসলে দেখেন এই যে এরকম একটা ফর্ম পেয়েছেন কিনা, এই ডিটেলগুলো আছে কিনা, ট্যাক্স নেম, ডেসক্রিপশন।
হ্যাঁ, ওই জিনিসগুলোই দেখেন এখানে আছে। আপনারটা হয়তো একটু ডিফারেন্ট ফরম্যাটে এসছে, কিন্তু আমি যেটা দেখাচ্ছি। ওকে, আপনি যদি একটু খেয়াল করেন আপনার ওখানে যা যা এসছে, হ্যাঁ, আমি এখানে যা যা ফিল আপ করবো সেম জিনিসই আছে, জাস্ট একটু ডিফারেন্ট ফরম্যাটে আছে। ওকে, আপনি একটু দেখেন, দেখলেই বুঝতে পারবেন। সেটা হচ্ছে, আমরা প্রথমে দেব ভ্যাটের নাম, এটা ভ্যাট বা ট্যাক্সের নাম, হ্যাঁ। আচ্ছা, ফারজানা আপু যেটা দিয়েছেন ইয়েতে, হ্যাঁ এটাই এটাই। আপনার এখানে দেখেন, আপনার এখানে বলছে কি যে এজেন্সি, হ্যাঁ, এজেন্সি বলছে HMRC বলে এটাকে, HM রেভিনিউ অ্যান্ড কাস্টমস। HM মানে হচ্ছে হিজ ম্যাজিস্ট্রি, এটা হচ্ছে যেহেতু আমরা ইউকের ফরম্যাটে খুলেছি, যার কারণে আমাদের বাংলাদেশে যেমন NBR বলে, ন্যাশনাল ব্যুরো অফ রেভিনিউ, হ্যাঁ, আপনার এখানে এজেন্সি নেমটা অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে, ঠিক আছে। এখানে দেখেন আমরা যেটা করবো, এখানে এজেন্সি নেমটা ফাঁকা আছে, এখানে এজেন্সি নেমটা আমরা বসাবো। বাট আপনাদের ক্ষেত্রে যেটা হয়েছে, এজেন্সি নেমটা দিতে হচ্ছে না, এটা এখানে বসানো আছে, হ্যাঁ। তারপর বলছি কি, হোয়েন ডু ইউ নিড দ্য স্টার্ট ক্যালকুলেটিং ইউর ভ্যাট ফর্ম, তাই তো। তারপর হচ্ছে হাউ অফেন ডু ইউ সাবমিট এ ভ্যাট রিটার্ন টু HMRC, এই যে স্ট্যান্ডার্ড অর ক্যাশ, তারপর 9 ডিজিট রেজিস্ট্রেশন নাম্বার। আপনাদেরকে অ্যাডিশনালি যেটা করতে হবে, দেখেন আমার এখানেও এটা আছে, আমার এখানে বিজনেস আইডি নাম্বার আছে, হ্যাঁ। এই বিজনেস আইডি নাম্বারটা আমাকে বসাতে হচ্ছে না, আমার এখানে অপশনাল আছে, হ্যাঁ। বাট আপনার এখানে বসাতে হবে, আপনি যে কোনো 9টা ডিজিট আপনার যা মনে চায়, ধরেন আমি যদি জাস্ট এখানে দেখানোর জন্য দেখাচ্ছি, এরকম 9টা ডিজিট যদি বসিয়ে দেন তাহলে এটা নিয়ে নিবে, এই যে কোন ঘরে হোয়াটস ইউর 9 ডিজিট ভ্যাট রেজিস্ট্রেশন ফর্ম, ঠিক আছে। তো আমি এখন এটা দেখাই, আপনি দেখেন আপনার সব কিছুর সাথে এটা মিলে যাবে, হ্যাঁ। সেটা হচ্ছে আমরা প্রথমে দেব আমাদের ট্যাক্স নেম। ট্যাক্স নেমে যেটা আছে সেটা হচ্ছে, সাপোজ আমরা ধরলাম এটা সেলস ট্যাক্স, হ্যাঁ। সেলস ট্যাক্স দিব আমরা, এটা ধরছি আমরা, অনেকগুলো তো দিয়েছি, আমি 9.5 ধরি, না 7.5 ধরি, 7.5, এটা হচ্ছে পার্সেন্ট। এটা হচ্ছে আমার ট্যাক্স নেম, এটা আমাকে ডিসপ্লেতে দেখাবে। ওকে, এরপর আসেন ডেসক্রিপশন। ডেসক্রিপশনে কি বসবে, ডেসক্রিপশনে আপনার এই ভ্যাটটা আপনি কেন দিতে চান, কি জন্য দিতে চান, এটা ডিপেন্ড করবে আপনার ক্লায়েন্ট বা আপনার যে বিজনেস ওনার তার উপরে। উনি আপনাদেরকে ডেসক্রিপশন যদি দেন তাহলে আমরা দিব, যদি ওনার কোনো ডেসক্রিপশন না থাকে তাহলে এখানে আমরা কিছু দিব না। এরপর দেখেন ট্যাক্স এজেন্সি নেম, এখানে অটোমেটিক্যালি আমার হচ্ছে এই যে 7.5 ট্যাক্স এজেন্সি, এটা চলে এসছে, এটা আমরা কেটে দিব। এটা কেটে দিয়ে সাপোজ ধরেন আপনাদের ওখানে কি আসছে, HM রেভিনিউ অ্যান্ড কাস্টম, এরকমই তো আসছে না। কাস্টমস, আপনাদেরটা অটোমেটিক্যালি আসছে, আমরা এটা লিখে দিলাম। ওকে, এরপর বিজনেস আইডি নম্বর, আপনার যেটা লেখা আছে 9 ডিজিট একটা ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক সেটাই, ধরেন আমি এখানে 9টা ডিজিট দিব, যে কোনোটা দিলেই হবে। ওকে, আপনিও দিবেন এরকমভাবে। দেওয়ার পর বলছে কি, স্টার্ট অফ ইওর কারেন্ট ট্যাক্স পিরিয়ড, আপনার কারেন্ট ট্যাক্স পিরিয়ড কোনটা হবে, আমার এখানে এটা বলছে। আর আপনি যে আপনার যেটা দিয়েছেন সেখানে হবে এটা, রাইট। এখানে ধরেন এক এক দেশে এক এক সময় থেকে, এক এক মাস থেকে ভ্যাটের ইয়ার শুরু হয়, হ্যাঁ। তো আপনার ক্লায়েন্টের বা আপনার প্রয়োজন যে মাস থেকে আপনার ভ্যাট ক্যালকুলেশন শুরু হয়, আমরা সেই মাসটাই দিব। আমরা আপাতত জানুয়ারি মাস ধরে নিচ্ছি আর কি, হ্যাঁ। জানুয়ারি মাস থেকে আমরা ট্যাক্স ক্যালকুলেশন শুরু করি। এরপর ফিলিং ফ্রিকোয়েন্সি, ফিলিং ফ্রিকোয়েন্সিতে কি আসবে, এই যে আপনার এখানে বলছে না, হোয়েন ডু ইউ সাবমিট এ ভ্যাট রিটার্ন টু HMRC, হ্যাঁ, সেটাই এটা, হ্যাঁ। এখানে গেলেও আপনি দেখবেন এই 4টা অপশনই দিবে, একটা হচ্ছে মান্থলি, একটা কোয়ার্টারলি, একটা হাফ ইয়ারলি, একটা ইয়ারলি, হ্যাঁ। তো আপনি এটা মান্থলি দিতে পারেন ভ্যাটটা গভর্নমেন্টকে, কোয়ার্টারলি দিতে পারেন, হাফ ইয়ারলি দিতে পারেন, ইয়ারলি দিতে পারেন। তো আমরা আপাতত কোয়ার্টারলি ধরে নিচ্ছি, যে আমরা 3 মাস পর পর ভ্যাটটা দিয়ে দিব, রিটার্ন সাবমিট করব। এরপর হচ্ছে বলছে রিপোর্টিং মেথড। রিপোর্টিং মেথড আপনার ওখানে দেখাচ্ছে হুইচ ভ্যাট
অ্যাকাউন্টিং স্কিম ডু ইউ ইউজ? ওকে, এখানে দেখেন আমি যদি এটা সিলেক্ট করি, আমার এখানে আসছে অ্যাক্রুয়াল অর ক্যাশ। হ্যাঁ, তো আপনাদের ওখানে আসছে স্ট্যান্ডার্ড অথবা ক্যাশ, তাই তো? অ্যাক্রুয়াল আর স্ট্যান্ডার্ড সেম জিনিস। হ্যাঁ, অ্যাক্রুয়ালটা কি? অ্যাক্রুয়াল হচ্ছে আপনার ট্রানজ্যাকশন বেস। আপনি যতগুলো ট্রানজ্যাকশন করেছেন ওই ট্রানজ্যাকশনের উপরে আপনার যত ভ্যাট এসেছে, সাপোজ ধরেন আপনার ভ্যাটের পরিমাণ হচ্ছে বা ট্যাক্সের পরিমাণ হচ্ছে 10%। ওকে, আপনি যদি 1,00,000 টাকা সেলস করেন তাহলে আপনার ট্যাক্স আসবে হচ্ছে 10,000 টাকা। ওকে, আপনি যদি অ্যাক্রুয়াল বেসিস মেথডটা ব্যবহার করেন তাহলে আপনাকে 1,00,000 টাকার উপরে 10,000 টাকা ট্যাক্স গভর্নমেন্টকে পেমেন্ট করে দিতে হবে। ওকে, আর যদি আপনি এখানে অ্যাক্রুয়াল না ব্যবহার করে যদি ক্যাশ ব্যবহার করেন, ক্যাশ মেথড, তাহলে হবে কি? সাপোজ আপনি 1,00,000 টাকার প্রোডাক্ট বিক্রি করেছেন, কিন্তু আপনি ক্যাশ পেয়েছেন 10,000 টাকা, বাকি 90,000 টাকা আপনার এখন ডিউ আছে, এটা হয়তো বা আগামী 1 মাস পরে পাবেন বা 20 দিন পরে পাবেন। হ্যাঁ, সেক্ষেত্রে কুইকবুকস যেটা করবে, আপনার এই ক্যাশ কতটুকু রিসিভ করেছেন সেটার উপরে আপনার ট্যাক্স ক্যালকুলেট করবে। তাহলে 1 মাসে যদি আপনার ট্রানজ্যাকশন হয় 1,00,000 এবং আপনি ক্যাশ পান 10,000, সেক্ষেত্রে আপনি ক্যাশ মেথডটা ব্যবহার করলে আপনার ট্যাক্সের পরিমাণ দাঁড়াবে 1,000 টাকা। 10,000 টাকায় আপনার 10% ট্যাক্স আসবে 1,000 টাকা, তখন আপনাকে গভর্নমেন্টকে 1,000 টাকা ট্যাক্স দিতে হবে। আর যদি আপনি অ্যাক্রুয়ালটা সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনি ক্যাশ কত পেয়েছেন এটা বিষয় না, বিষয় হচ্ছে আপনি যতটুকু ট্রানজ্যাকশন করেছেন অতটুকুর উপরে আপনাকে ফুল ট্যাক্স পেমেন্ট করতে হবে। ওকে, এই কারণে আমরা ট্যাক্সটা সবসময় ক্যাশ মেথডে করব। এরপর আসি, দিস ট্যাক্স ইজ কালেক্টেড অন সেলস। এখানে দেখেন, এখানে আমরা ট্যাক্সের পার্সেন্টেজটা বসাবো। এখানে আমরা বসিয়েছি কি? এখানে বসিয়েছি আমরা ডিসপ্লে নেম। এই ট্যাক্সের নাম কত? নামটা কি? নাম হচ্ছে 7.5 সেলস ট্যাক্স। হ্যাঁ, তাহলে এই ঘরে আমাকে বসাতে হবে 7.5। ঠিক আছে, তাহলে আমরা যে ট্যাক্স 7.5, এই সেলস ট্যাক্স অ্যাপ্লাই করতে গেলে আমার এক্স্যাক্টলি 7.5 ট্যাক্সই অ্যাপ্লাই হবে। যদি আপনি এখানে ভুল করে 10% দেন সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করবেন 7.5 ট্যাক্স, বাট অ্যাকচুয়ালি অ্যাপ্লাই হয়ে যাবে 10%। ওকে, যার কারণে আমরা ট্যাক্সের নাম যেটা দিচ্ছি সেটা এখানে এক্স্যাক্টলি বসাবো। আপনি কি নেক্সট পেজে গেছেন? নেক্সট পেজ, হ্যাঁ নেক্সট পেজ। কোনো নাম চাইনি? নো নো, ওটা ডিজিটাল এখন হবে না আমাদের এখানে। ইয়েস ইয়েস। আচ্ছা, এখন আপনি একটা কাজ করেন, সেটা হচ্ছে আপনার এই নেভিগেশন প্ল্যান থেকে আবার ট্যাক্সে যান এভাবে। হ্যাঁ হ্যাঁ, মানে আপনার এখানে কি ভ্যাট লেখা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি, আপনারটা দেখছি। আপনিও এই কাজটা করেন, এই ভ্যাটে যান। ভ্যাটে গেলে কি আপনাকে এরকম একটা সেন্টার দেখাচ্ছে? আচ্ছা, অ্যাড ট্যাক্স তো এই যে এখানে আসছে, তাই না? আমি যেখানে দেখাচ্ছি দেখেন। আচ্ছা, এর পাশে দেখেন এখানে কি আপনার ওই ট্যাক্সের কোনো নাম বা কিছু আসছে? আমার এখানে যেমন এডিট সেলস ট্যাক্স 15% এরকম কিছু দেখাচ্ছে। এই যে এখানে বাম কর্নারে, এখানে ট্যাক্সের পরে এখানে এই যে উপরে উপরে বাম কর্নারে। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, করেন করেন। জি জি। না, এডিট রেটসে না, আপনার এখানে যে অ্যাড ট্যাক্সের পাশে দেখাচ্ছে এডিট রেটস।
আচ্ছা, এখানে এডিট দুইভাবে করা যায়, একটা হলো এডিট সেটিংস আর এডিট ট্যাক্স। আপনার এখানে কি এডিট সেটিংস আর এডিট রেটস দুইটাই আসছে না? হুম। ইয়েট, এডিট সেটিংস দেন ফার্স্টে। দেখেন এখানে ট্যাক্স এজেন্সি নেই, ট্যাক্স নেম এজেন্সি নেম, মানে ট্যাক্স নেম আর কি, এখানে দেন। হ্যাঁ, এখানে বসান। জি জি। ওখানে আপনি আপনার আপনি 15% দিতে পারেন, 15% রেটটা আমাদের এখানে ফ্ল্যাট রেট। না না, এগুলো লাগবে না। সেভ। ওকে। এখন এখন দেখেন আপনার এই যে এরকম একটা ট্যাক্স সেন্টার পেয়েছেন কিনা। জি জি। ওকে। আপনি এখানে ক্লিক করুন, আই ডোন্ট নিড এমটিডি। এখানে বলছে এমটিডি মানে হচ্ছে মেকিং ট্যাক্স ডিজিটাল। হ্যাঁ, ডিজিটাল ট্যাক্স এটা করলে এখানে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে ওরা এইচএমআরসির সাথে সরাসরি কানেক্ট হতে বলবে, সেক্ষেত্রে এইচএমআরসি রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ড এগুলো লাগবে। এখন আমরা তো আসলে এইচএমআরসির কোনো পার্ট না, বা আমাদের মানে ইউকেতে তো আমরা কখনো ব্যাড ট্যাক্স দিব না আর কি। হ্যাঁ, আর যদি এগুলো কখনো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার যে বিজনেস ওনার বা আপনার যে ক্লায়েন্ট, এগুলো সে নিজে করবে। যেমন ধরেন সে ভ্যাট ট্যাক্স দিবে, সে ওখানে রেজিস্ট্রেশন করবে, তার আইডি পাসওয়ার্ড সে ব্যবহার করবে, এগুলো কখনো আপনাকে দিবে না সে। হ্যাঁ, তো যার কারণে যদি কখনো এমটিডি করতে হয় সেক্ষেত্রে সে নিজেই করে নেবে, সে কখনোই আপনাকে রিকোয়েস্ট করবে না। মানে আপনি তার ভ্যাট ট্যাক্স তো আপনি দিবেন, ঠিক আছে, আপনাকে অ্যাক্সেস দিবে, বাট সে তার আইডি পাসওয়ার্ড কখনোই আপনাকে দিবে না। ওকে। তো আমাদের এই এমটিডি করা কখনোই লাগবে না। আই ডোন্ট নিড এমটিডি দেন, দেওয়ার পর আপনার কি আসছে আপু? আচ্ছা, আপনার এটা ওকে, ঠিক আছে, আপনাদের দুইজনেরই সেম পেজ আসছে। হ্যাঁ, আপনারা এই অবস্থায় থাকেন, আমি বাকিটা বলতে থাকি, দেখেন আপনার এটা কানেক্ট করতে পারবেন আর কি, ঠিক আছে। ওকে। এখন দেখেন আপনার তো মানে ফার্স্টে যে সিচুয়েশনে ছিল, যে পেজ ছিল, তার থেকে এখন দেখেন আপনাদের এরকম একটা সেন্টারে আপনারা পৌঁছে গেছেন, যদিও আপনার ট্যাক্স রেটটা দেখাচ্ছে না, বাট এরকম একটা সেন্টারে আপনি এসেছেন, তাই তো? আপনারা দুজন চলে এসেছেন। এখন দেখেন বাকিদের সাথে আমি দেখাই। সেটা হচ্ছে ধরেন আপনি একটা সেলস ট্যাক্স মানে বা একটা পারচেস ট্যাক্স আপনি অ্যাড করবেন। ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল করবেন যেটার উপরে আপনার ট্যাক্স হচ্ছে সাপোজ 12%, কথার কথা। হ্যাঁ, এখন 12% ট্যাক্সটা অ্যাড করতে গেলে আপনাকে কি করতে হবে? আপনাকে এই অ্যাড ট্যাক্সে যেতে হবে। ডান কর্নারের উপরে যে অ্যাড ট্যাক্স, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখানে আপনার যে যাই দেখাক আপনি নিচে চলে আসবেন কাস্টম ট্যাক্সে। ঠিক আছে? কাস্টম ট্যাক্সে আসলেই আপনি অ্যাড ট্যাক্সগুলো অ্যাড করতে পারবেন। এখানে এসে আমি একটু আগে যেটা দেখিয়েছি ট্যাক্সের নেই, ধরেন আমার একটা সেলস ট্যাক্স, সেলস ট্যাক্স এটা ধরছি আমি 12% আমি অ্যাড করব। ডেসক্রিপশন থাকলে দিব, না থাকলে দিব না, যদি ক্লায়েন্ট দেয় তাহলে দিব, ক্লায়েন্ট না দিলে দিব না। ট্যাক্স এজেন্সি নেম আপনাদের আসছে এইচএমআরসি, আমি দিলাম এইচএমআরসি। ওকে। এরপর এখানে 9টা ডিজিট আমার এখানে অপশনাল, আপনার এখানে 9টা ডিজিট দিতে হবে।
তারপর স্টার্ট অফ কারেন্ট ট্যাক্স পিরিয়ড, এটা হচ্ছে আমি ধরেছি জানুয়ারি থেকে হবে আমার এটা। আপনাদের যেটা দরকার হবে আপনারা সেটাই দিবেন, যে মাস থেকে শুরু হয় আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন। ধরেন কোনো, যেমন ইউকেতে শুরু হয় হচ্ছে এপ্রিল থেকে, হ্যাঁ, ইউকের ক্লায়েন্ট হলে আপনাকে এপ্রিল দিতে হবে, ওনাকে জিজ্ঞেস করে নিতে হবে তোমার ট্যাক্স ইয়ার কবে থেকে শুরু হয়। এরকম ইউএসএ শুরু হয় জানুয়ারি থেকে, বা এরকম যে দেশের ক্লায়েন্ট হবে সেই দেশের অনুযায়ী আপনি এটা সিলেক্ট করবেন। আচ্ছা, এরপরে হচ্ছে ফিলিং ফ্রিকোয়েন্সি আমরা কতদিন পর পর দিব, আমরা মান্থলি দিতে পারি, আমরা কোয়ার্টারলি দিতে পারি, হাফ ইয়ারলি দিতে পারি। আমি ধরলাম হাফ ইয়ারলি বা কোয়ার্টারলি, আপনার যেটা ক্লায়েন্ট চাবে। এরপর রিপোর্টিং মেথডটা আমি বলেছি, আপনি ধরবেন ক্যাশ, অ্যাকচুয়াল কেন ধরবেন না সেটা আপনাদেরকে এক্সপ্লেন করেছি। এরপর হচ্ছে দিস ট্যাক্স ইজ কালেক্টেড অন সেলস, যেহেতু আমরা লিখেছি এটা সেলস ট্যাক্স, যার কারণে আমরা এখানে সেলস ট্যাক্স বসাবো 12%, কারণ আমরা এখানে 12% ধরছি। ওকে, এখানে নিচে দেখেন আরেকটা হচ্ছে, যদি এটাকে আপনি দিস ট্যাক্স ইজ কালেক্টেড অন পারচেজ করেন, ঠিক আছে, সাপোজ ধরেন আপনার 12% ট্যাক্স পারচেজের ক্ষেত্রেও আছে, মানে আপনি পারচেজের ক্ষেত্রেও আপনাকে 12% ট্যাক্স দিতে হবে, সেলসের ক্ষেত্রেও 12% ট্যাক্স দিতে হবে। ওকে, তাহলে আমরা এখানে পারচেজ ট্যাক্সটা 12% বসাবো। বাট এখানে যেটা করব, আমরা নিচে একটা অপশন আছে দেখেন, পারচেজ ট্যাক্স ইজ রিক্লেইমেবল, রিক্লেম করবেন কি না। হ্যাঁ, ধরেন একটা প্রোডাক্টের উপরে আমার ট্যাক্স হচ্ছে 12%, সেটা পারচেজ ট্যাক্স 12%, আমার সেলস ট্যাক্সও 12%। এখন কেনার সময় যদি আমি 12% ট্যাক্স দিই এবং বিক্রি করার সময় যদি আমি 12% ট্যাক্স দিই, তাহলে টোটাল প্রোডাক্টের উপর আমার ট্যাক্স পড়ে যাচ্ছে 24%। ওকে, যখন আমি এই পারচেস ট্যাক্স ইজ রিক্লেমেবলে ক্লিক করব, তখন যেটা হবে, যখন এটা সেলস হবে, সেলস করার সময় যখন আমি 12% ট্যাক্স সিলেক্ট করব, তখন অটোমেটিক্যালি আমার পারচেস ট্যাক্সের 12% রিক্লেম হয়ে যাবে, তখন আমার আর ট্যাক্সটা ডাবল কাটবে না। ওকে, এখানে কুইকবুকে এটা রিক্লেম করার অপশন আছে, বাট অন্য অনেক সফটওয়্যারে যেমন জেরোতে আপনার রিক্লেম করার অপশন নাই, এটা অটোমেটিক রিক্লেম হবেই, এখানে আপনি টিক দেওয়ারই জায়গা নেই, মানে ওটা রিক্লেম অটোমেটিক্যালি হয়ে যাবে। ওকে, তো আমরা এই যে দুটা বিষয়, যদি এই ট্যাক্সটা শুধু আমার পারচেজের উপরে হয়, হ্যাঁ, এখানে যদি আমার সেলস ট্যাক্স না দিয়ে পারচেজ ট্যাক্স দেই, তাহলে কি হবে, সেক্ষেত্রে আমরা এখানে নাম লিখব পারচেজ ট্যাক্স, পারচেস ট্যাক্স। এই ট্যাক্সটা সাপোজ আমার যে দেশের কাজ করছি বা যে ক্লায়েন্টের কাজ করছি সেখানে শুধুমাত্র পারচেস ট্যাক্স আছে 12%, তাহলে আমি এই সেলস ট্যাক্স এর অপশনটা কেটে দিব, শুধু পারচেস ট্যাক্স রাখবো, তখন আর রিক্লেম করতে হবে না, তারপর আমি দিতে পারি, দিয়ে আমি এটা সেভ করে দেবো, তাহলে আমার পারচেস ট্যাক্স 12% অ্যাড হয়ে যাবে। এই সেভ করে দিলাম, আমার এখানে পারচেস ট্যাক্স 12% অ্যাড হয়ে যাবে। এখানে আমার যদি ট্যাক্স সেন্টারটা আমি একটু দেখি, আমি আগে সেলস ট্যাক্স 15% অ্যাড করেছি, তারপর এই অ্যারো চিহ্ন দিয়ে গেলে আমি 5% অ্যাড করেছি, তারপর আমি 12 যে পারচেস ট্যাক্স 12% অ্যাড করেছি। ওকে, আমি তিনটা ট্যাক্স অ্যাড করেছি। তো আপনারা যদি সেলস ট্যাক্স অ্যাড করেন সেক্ষেত্রে কি করবেন, কাস্টম ট্যাক্সে যাবেন, গিয়ে সাপোজ সেলস ট্যাক্স 20%। ওকে, ট্যাক্স এজেন্সি নেম বললাম HMRC, এরপর ট্যাক্স পিরিয়ড এটা হচ্ছে জানুয়ারি, ফিলিং ফ্রিকোয়েন্সি আমরা দিয়েছিলাম হাফ ইয়ারলি, এরপর রিপোর্টিং মেথড হচ্ছে ক্যাশ, এটা দিব আমি শুধু সেলস ট্যাক্স, শুধু সেলস ট্যাক্স 20%। ওকে, তাহলে এখানে শুধু 20 দিলেই হয়ে যাচ্ছে। যদি এটা পারচেজ করার সময় আমি কোনো ট্যাক্স ব্যবহার করি, সেই ট্যাক্সটা আমাকে এখানে অ্যাড করতে হবে। সাপোজ ধরেন এটা পারচেজ ট্যাক্স আছে 10%, তাহলে আমি এটা রিক্লেইম করব, আমি এটা কেনার সময় 10% দিয়েছি এবং বিক্রি করার সময় 20% দিয়েছি, টোটাল হয়ে যাবে আমার 30% ট্যাক্স, বাট সেলস ট্যাক্স হওয়ার কথা শুধুমাত্র 20%। যখন আমি এটা রিক্লেম করব, তখন এই 10% অটোমেটিক্যালি এটার সাথে রিক্লেম হয়ে টোটাল ট্যাক্সের অ্যামাউন্ট দাঁড়াবে 20%। ওকে, এটা আমি সেভ করে দিলাম। তাহলে আমার ট্যাক্স সেন্টারটা বুঝতে পারলেন, মানে প্রথমে অ্যাকাউন্ট করেছেন, তারপর কোম্পানি সেট আপ করেছেন, এরপর আমরা ট্যাক্সটা অ্যাড করেছি, বুঝতে পেরেছেন তো? ওকে, ঠিক আছে, এখন চার্ট অফ অ্যাকাউন্টস, চার্ট অফ অ্যাকাউন্টস অ্যাড করব আমরা এখান থেকে ট্রানজ্যাকশনে গিয়ে, এই যে চার্ট অফ অ্যাকাউন্টস, হ্যাঁ, নেভিগেশন প্যানেল থেকে আমরা ট্রানজ্যাকশনে যাব, ট্রানজ্যাকশনে গিয়ে আমরা এখানে পাবো চার্ট অফ অ্যাকাউন্টস। চার্ট অফ অ্যাকাউন্টসটা কি জিনিস, চার্ট অফ অ্যাকাউন্টসটা হচ্ছে এটা লেজার বলে, কোম্পানি লেজার, বা আমাদের আমরা আগের দিন হিসেবে যদি বলি এটা একটা রেজিস্টার, যে রেজিস্টারে আমরা আয় ব্যয়ের হিসাব রাখি।
এখন আগে ওই বড় বড় রেজিস্টার থেকে সেটা চলে এসেছিল এক্সেলে হিসাব রাখতো মানুষ, এক্সেল থেকে এখন জাস্ট একটা নাম হয়ে গেছে এবং নামের ভেতরে সবগুলো হিসাব থাকে সফটওয়্যারে। ওকে, এটা আমরা কিভাবে অ্যাড করব, আজ আমাদের সেকেন্ড যে ভিডিওটা আছে সেটা দেখে আপনারা করবেন। করার পর যে প্রশ্নগুলো মনে আসবে সেটা আপনারা গ্রুপে লিখবেন, গ্রুপে লেখার পর আমি অ্যান্সার দিব। যদি সেখান থেকেও বুঝতে না পারেন তাহলে নেক্সট ক্লাসের শুরুতে আমরা চার্ট অফ অ্যাকাউন্টস নিয়ে আরেকটা ছোট্ট আলোচনা করব, ঠিক আছে? ওকে, আচ্ছা, ঠিক আছে। এখন আমরা যেটা করব, আমরা বলেছিলাম একটা ট্রানজ্যাকশন করতে আমাদের কি কি লাগবে। আমাদের লাগবে হচ্ছে, সাপোজ যদি আমি সেলস করি তাহলে আমার লাগবে কাস্টমার, আর যদি আমি পারচেজ করি তাহলে আমার লাগবে সাপ্লায়ার। সাপ্লায়ারের কাছ থেকে আমি পারচেজ করব, করে কাস্টমারের কাছে আমি সেলস করব। এখন এটা করতে গেলে আমার প্রতিটা ট্রানজ্যাকশনে লাগবে চার্ট অফ অ্যাকাউন্ট, কারণ চার্ট অফ অ্যাকাউন্ট ছাড়া আমরা কোনো কিছুই করতে পারবো না। সেকেন্ড লাগবে আমার ট্যাক্স, তো আমরা ট্যাক্স এবং চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করেছি। এখন আমরা অ্যাড করব কাস্টমার। কাস্টমার যদি অ্যাড করতে যাই তাহলে যেটা হবে, ট্রানজ্যাকশন করার আগে আমরা আমাদের কোম্পানিটাকে রেডি করে নিচ্ছি যে আমাদের কি কি প্রয়োজন আসলে। কাস্টমার যদি অ্যাড করতে যাই তাহলে যেটা করব, আমরা এই নেভিগেশন প্যানেল থেকে যাব হচ্ছে সেলসে। এই যে সেলস, সেলস থেকে যাব আমরা অল সেলস। ওকে, সেলস থেকে অল সেলসে যাব, যাওয়ার পর দেখব এই যে এখানে কাস্টমার লেখা আছে, অল সেলস কাস্টমার প্রোডাক্ট এন্ড সার্ভিস। আমরা যাব কাস্টমারে। আচ্ছা, কাস্টমারে যাওয়ার পর আমাদের দেখেন প্রথম যে জিনিসটা আসছে সেটা হচ্ছে ইম্পোর্ট কাস্টমার, পাশে লেখা আছে অ্যাড কাস্টমার ম্যানুয়ালি। যদি আমরা ম্যানুয়ালি সিঙ্গেল সিঙ্গেল করে কাস্টমার অ্যাড করি তাহলে আমরা অ্যাড কাস্টমার ম্যানুয়ালিতে যাব। আর যদি এমন হয় যে আমার যে ক্লায়েন্ট সে আমাকে কাস্টমারের একটা লিস্ট দিয়েছে যে আমার এতগুলো কাস্টমার আছে, আমি যতদিন এক্সেলে মেনটেন করেছি, এখন আমি কুইক বুকস নিয়েছি, তুমি আমাকে আমার এই কাস্টমারগুলো আমার কুইক বুকে অ্যাড করে দাও। সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা তখন কাস্টমার ইম্পোর্ট করব, কারণ যদি আমার ক্লায়েন্টের কাস্টমার লিস্টে 50 জন বা 100টা কাস্টমার থাকে, তাকে ম্যানুয়ালি অ্যাড করতে আমার অনেক সময় লাগবে। যার কারণে আমরা একটা ফরম্যাট ডাউনলোড করব, এটা আমরা একটু পরেই দেখব। সেই ফরম্যাট অনুযায়ী আমরা সকল কাস্টমারকে অ্যাড করে ফেলবো আমাদের কুইক বুকসে। তো আমরা প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে যে অ্যাড কাস্টমার ম্যানুয়ালি। ম্যানুয়ালি আমরা কিভাবে কাস্টমার অ্যাড করতে পারি। আমরা যদি এই সেলস থেকে কাস্টমারে যাই সরাসরি তাহলে এখানে চলে আসবো, বা অল সেলস থেকে কাস্টমার থেকেও আসতে পারি। এসে আমরা অ্যাড কাস্টমার ম্যানুয়ালিতে ক্লিক করব। দেখেন এখানে কাস্টমার অ্যাড করার সময় আপনাকে একটা ফর্ম দিয়েছে, ফর্মটা কাস্টমারের ডিটেল দিয়ে ফিল আপ করতে হবে। ওকে, এই ফুল ফর্মে একটা জিনিসই ম্যান্ডেটরি, মানে এটা লাগবেই, এটা ছাড়া এটা কাস্টমার অ্যাড করা যাবে না। আবার যদি আপনি সবগুলোই ফিল আপ করেছেন, শুধু ওই একটা ফিল আপ করেননি, তাহলে আর কাস্টমার অ্যাড করা যাবে না। আর যদি শুধু এটা থাকে, এই যে কাস্টমার ডিসপ্লে নেই, শুধু এই নামটা থাকে আর বাকি কিছুই না থাকে, তাও কাস্টমার অ্যাড করা যাবে। ওকে, তো কাস্টমার ডিসপ্লে নেমে সাপোজ আমরা একজন কাস্টমার ধরছি, কাস্টমারের নাম দিলাম ধরেন আব্দুল করিম, ইনি আমাদের একজন কাস্টমার। হ্যাঁ, আব্দুল করিম ইনি আমাদের একজন কাস্টমার। এনার যদি শুধু নাম থাকে তাহলেই এটা অ্যাড হয়ে যাবে। এখন বাকি ইনফরমেশন যদি আমার ক্লায়েন্ট বা যদি আমার বিজনেস ওনার আমাকে দিতে পারে তাহলে আমি সবগুলো ফিল আপ করব। এখন উনি যদি না দিতে পারে তাহলে তো আমার কাছে ইনফরমেশন নাই, আমি তো আন্দাজে সব ফিল আপ করতে পারবো না। হ্যাঁ, তো যার কারণে এই ইনফরমেশন যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে উনি যদি দিতে পারে তাহলে এই সবগুলো ফর্ম আপনি মানে ফিল আপ করবেন। এখানে কি কি আছে দেখেন, কাস্টমারের নাম, তার কোম্পানির নাম, ইমেল, ফোন নাম্বার, মোবাইল নাম্বার, ফ্যাক্স, আদার্স, ওয়েবসাইট, এগুলো আছে। হ্যাঁ, এছাড়া তার অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস, যদি শিপিং অ্যাড্রেস সেম না হয় যেখানে মালটা পাঠাতে হবে সেক্ষেত্রে আর তুলে দিলে এখানে আরেকটা অ্যাড্রেস আসবে, একটা বিলিং অ্যাড্রেস, একটা শিপিং অ্যাড্রেস। ওকে, এরপরে দেখেন যদি ওনার নামে কোনো নোট লিখে রাখতে চান স্পেশালি, বা ওনার কোনো ভিজিটিং কার্ড হোক বা ওনার কোনো কিছু এমন ইম্পর্টেন্ট কিছু যদি অ্যাটাচ করে রাখতে চান ওনার নামের পাশে, এখানে অ্যাটাচমেন্টে করে রাখতে পারবেন।
এরপর পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। হ্যাঁ, বাট পেমেন্ট মেথড শুরুতে অ্যাড না করা ভালো, কারণ আমরা প্রতিটা ট্রানজ্যাকশনে পেমেন্ট মেথড পেয়ে যাব। সেক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এই কাস্টমারের যে ডিসপ্লে নেম, এই একটা ইনফরমেশন থাকলেই আমরা কাস্টমারকে অ্যাড করতে পারবো আমাদের সিস্টেমে। ওকে, তো যেহেতু আমাদের কাছে অন্য ইনফরমেশন নাই, শুধু ওনার নামটা আছে, আমি এটা সেভ করে দিচ্ছি। এখন দেখেন আমরা কাস্টমার লিস্টে আব্দুল করিমের সেন্টারে চলে এসেছি, ওনার নামের এগেনস্টে। আমরা যদি আবার কাস্টমারের উপরে ক্লিক করি, এখন দেখেন, এখন হচ্ছে এটা হলো কাস্টমার সেন্টার। হ্যাঁ, এখানে দেখেন শুধু একজনের নামই দেখাচ্ছে, আব্দুল করিম। এখানে কারেন্সি বিডিটি, ও আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের দেখাতে একটু ভুলে গেছি, সেটা হলো যদি আমি অ্যাড কাস্টমারে যাই, সেটা হচ্ছে এই যে এখানে দেখেন কারেন্সি। হ্যাঁ, উনি কোন দেশের নাগরিক, কোন কারেন্সি ওনার জন্য প্রযোজ্য হবে, এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। এই কারেন্সিটা একটা জিনিস মনে রাখবেন, এই কারেন্সি একবার সিলেক্ট করলে এটা চেঞ্জ করতে পারবেন না। তো যে দেশের নাগরিক বা যে দেশের ক্লায়েন্ট আপনার, যেমন বিদেশে তো অনলাইন বিজনেসটা একেবারেই সহজ। পুরো ইউরোপীয় ইউনিয়নে তারা এক দেশের নাগরিক আরেক দেশ থেকে অর্ডার করছে, কোনো সমস্যা নেই, এবং তিনি পেও করছে। সাপোজ ধরেন ইউকের কোম্পানি, বাট কিনেছে ধরেন অন্য একটা কান্ট্রি, সাপোজ ধরেন জার্মানি থেকে। হ্যাঁ, জার্মানিতে সে ইউরোতে পেমেন্ট করেছে, সেটা চলে এসছে ইউকেতে পাউন্ডে। তো যার কারণে তার কারেন্সি আপনি ইউরো দিতে পারেন। তো সেক্ষেত্রে আমি বলছি যে দেশের আপনার কাস্টমার, তার কারেন্সি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। ওকে, যেমন আমাদের কাস্টমার ধরেন আমরা বিডিটি দিয়েছি, এবং ওপেনিং ব্যালেন্স ওনার নামে কোনো টাকা পয়সা নাই, বাকি বকেয়া নাই, যার কারণে জিরো দেখাচ্ছে, এবং বলছে যে এখানে ক্রিয়েট ইনভয়েস, ওনার নামে ইনভয়েস ক্রিয়েট করা যাবে। ওকে, এখন এটা তো আমরা করলাম ম্যানুয়ালি, যদি আমাদের একটা দুইটা কাস্টমার অ্যাড হয় তাহলে আমরা করে দিব এইভাবে। বাট যদি নতুন কোম্পানি হয় বা একসাথে অনেক কাস্টমার অ্যাড করতে হয়, তখন আমরা কি করব? তখন আমরা ইম্পোর্ট করব। হ্যাঁ, ইম্পোর্ট করতে গেলে দেখেন এই যে নিউ কাস্টমার যে বাটনটা আছে, এই নিউ কাস্টমার বাটনের পাশে একটা ড্রপ ডাউন আছে, এখানে ক্লিক করলে ইম্পোর্ট কাস্টমার বলে একটা অপশন আছে। হ্যাঁ, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এরকম একটা উইন্ডো পাবেন। এই উইন্ডোতে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে আপলোড, একটা হলো ম্যাপ ডাটা, আর একটা হচ্ছে ইম্পোর্ট। হ্যাঁ, প্রথমে আমাদেরকে আপলোড করতে হবে, তারপর ডাটাটাকে ম্যাপিং করে নিতে হবে সব ঠিক আছে কিনা, এরপর আপলোড করে ইম্পোর্ট করতে হবে। ওকে, এখন আমরা আপলোড করব কি করে, কাস্টমারের কোন কোন ইনফরমেশন আপলোড করব, সেটা কোন ফরম্যাটে আপলোড করব, এটা তো ধরেন সব কিছু দিলেই হবে না। এখানে দেখেন একটা কথা হালকা করে লেখা আছে, আপলোড অ্যান্ড এক্সেল অর সিএসভি ফাইল। তার মানে আমরা যদি এখানে আপলোড করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই কাস্টমারের ডাটা আমাদের কাছে এক্সেল ফাইল অথবা সিএসভি ফাইলে থাকতে হবে। ওকে, এখন এক্সেল বা সিএসভি তো আমাদের কাছে থাকলো, কিন্তু সেটা আমরা কিভাবে আপলোড করব? নাম আগে দিব, নাকি তার ফোন নাম্বার আগে দিব, না তার অ্যাড্রেস আগে দিব, কোনটা আগে পরে দিতে হবে? একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা আমরা কোথায় পাবো? সেই ফরম্যাটটা পাবো আমরা ডাউনলোড এ স্যাম্পল ফাইল, এখানে গেলে। হ্যাঁ, যে নিচে দেখেন ব্লু কালারের ডাউনলোড এ স্যাম্পল ফাইল, এখানে যদি আমি ক্লিক করি, নট ফাউন্ড কেন? এরকম অনেকেরই আসতে পারে, এটা একটু রিফ্রেশ দিবেন, একটু ওয়েট করবেন। ডাউনলোড এ স্যাম্পল ফাইল, আচ্ছা, এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যদি এরকম কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা একটা ব্রাউজার চেঞ্জ করে দেখতে পারি। আচ্ছা, এখানে মনে হয় ইন্টারনেট কোনো কারণে একটু স্লো হয়ে গেছে, একটু সময় নিই।
আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? আচ্ছা, আমিনুল ভাই আমাকে যেটা আপনাদের গ্রুপে যেটা করেছেন, উনি স্যাম্পল ফাইলটা ওখান থেকে ডাউনলোড করতে পেরেছেন। হ্যাঁ, ওখান থেকে উনি ডাউনলোড করতে পেরেছেন, উনি আমাকে পাঠিয়েছেন গ্রুপে। আমি দেখি একটু। এখানে ইন্টারনেটের প্রবলেম, একটু সময় নেই। হ্যাঁ, এটা যেমন আমার এখানে মেসেঞ্জার ওপেন হচ্ছে না, মানে আপডেট হচ্ছে না। আমি ফোনে পাচ্ছি, আমার ফোনে দেখছি আমিনুল ভাই এটা পাঠিয়েছেন, কিন্তু আচ্ছা, মেবি এখন একটু ঠিক হয়েছে। আচ্ছা, এখন মেবি আসবে। তারপরেও আমি আমিনুল ভাইটা ডাউনলোড করে রাখি। আর ওটা আমি ডাউনলোড করে রেখেছি। এখানে দেখি আমরা ছিলাম কোথায়, কাস্টমার। আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে আমরা ড্রপ ডাউন থেকে ইম্পোর্ট করছিলাম কাস্টমার, তাই তো? ইম্পোর্ট করার জন্য আমরা স্যাম্পল ফাইলটা ডাউনলোডে দিয়েছিলাম। No, এটা আমার এখান থেকে প্রবলেম হবে, স্পিড কম। আচ্ছা, আমিনুল ভাইটা আমি ডাউনলোড করেছি। এনিওয়ে, যদি আপনারা ওই স্যাম্পলে ডাউনলোড ফাইলে ডাউনলোড করেন, সেক্ষেত্রে আপনাদের অটোমেটিক্যালি একটা ফাইল এরকম ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, এই ফাইলটা আপনারা ওপেন করবেন। আচ্ছা, ওপেন হয়েছে। ওকে। আচ্ছা, দেখেন এখানে যখন আপনারা স্যাম্পল ফাইলটা ডাউনলোড করে ওপেন করবেন, তখন আপনারা ঠিক এইরকম একটা স্যাম্পল ফাইল পাবেন। হ্যাঁ, এই স্যাম্পল ফাইলটাতে আচ্ছা, অনেকেরই মনে হয় লাইন ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। এখন কি সবাই শুনতে পাচ্ছেন? হ্যালো? এখন কি শুনতে পাচ্ছেন সবাই?
হ্যাঁ হ্যাঁ, ওই ইন্টারনেটটা প্রবলেম হওয়ার কারণে মাইক প্লাস আপনার প্রেজেন্টেশন সবই অফ হয়ে গেছিলো আর কি। মাঝে মধ্যে এরকম 2-4 মিনিটের জন্য একটু ব্ল্যাঙ্ক হয়ে যায়। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে ডিসপ্লেটা? ওকে। ওকে, তো আমরা যে জায়গায় ছিলাম সবাই শুনতে পাচ্ছেন তো না? ওকে। ওকে। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেখানে ছিলাম আমরা স্যাম্পল ফাইলটা ডাউনলোড করেছি। ডাউনলোড করার পর আমরা এটা ওপেন করেছি, হ্যাঁ? ওপেন করার পর এখন কি দেখতে পাচ্ছেন এই স্যাম্পল ফাইলটা? আপনারা যখন ডাউনলোড করবেন তখন আপনাদেরও সেম এরকম একটা স্যাম্পল ফাইল আসবে, হ্যাঁ? এই ফাইলটা দেখা যাচ্ছে না? ইয়া, আপু বলল দেখা যাচ্ছে না। আচ্ছা, আপুর নামটা কি? ফারজানা। ওকে। আচ্ছা, যেটা হচ্ছে এটার 15 মিনিট টাইম আছে এই মিটিং এর। আমি যেটা করছি এটা মিটিংটা ক্লোজ করে দিয়ে আমি আবার নতুন লিংক এখনই দিয়ে দিচ্ছি, হ্যাঁ? আপনারা জাস্ট এখনই সাথে সাথে জয়েন করেন। ওকে। ওকে, তাহলে আমরা শুরু করি আবার। এটা হচ্ছে আমরা ছিলাম আমাদের ফরম্যাটে। এখন তো সবাই দেখতে পাচ্ছেন না? আচ্ছা, এখানে দেখেন আমাদের ফরম্যাটে যেটা আমরা ডাউনলোড করেছি স্যাম্পল ফাইল, সেখানে যেটা হয়েছে এখানে এরকম একটা ফরম্যাট দিয়েছে, হ্যাঁ? এই ফরম্যাটে দেখেন অনেকগুলো ইনফরমেশন আছে, অনেক। আমরা এই যে কুইক বুকস যখন এখান থেকে করেছি, একটা ইয়েতে দেখাই, যখন আমরা কোনো কাস্টমার অ্যাড করতে গিয়েছি, অ্যাড করতে গিয়ে আমরা যেটা দেখেছি যে এখানে অনেকগুলো বক্স আছে, হ্যাঁ? কাস্টমারের নাম, ফোন নাম্বার, ফ্যাক্স, ঠিক সেই বক্সগুলোই এখানে কলাম আকারে এসছে, হ্যাঁ? এখন ধরেন আমরা এটাকে কি করব, আমরা এটাকে ফরম্যাট করব। কিভাবে ফরম্যাট করব? আমরা ফার্স্টে, আচ্ছা, আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা হেডলাইনটা রেখে দেব, মানে আমাদের রো ওয়ান, এই যে রো ওয়ান যেটা আছে এখানে দেখা যাচ্ছে উপরের নামগুলো, নাম, কোম্পানি নেম, কাস্টমার নেম, ইমেইল, এটা আমরা রেখে দেবো, এটা আমরা ডিলিট করব না। এইটা রেখে আমরা বাকি ঘরগুলো, বাকি রোগুলো আমরা ডিলিট করে দিব, কারণ এগুলো তো আসলে ডামি ইনফরমেশন, এগুলো আমাদের কাজে লাগবে না। ওকে, এটা আমরা ডিলিট করে দিলাম। কিন্তু আমরা কখনোই এই রো ওয়ান যেটা আছে, হ্যাঁ, কলাম এ বি সি এভাবে রো ওয়ান যেটা আছে এটা কখনোই ডিলিট করা যাবে না, হ্যাঁ? এটা সবসময় একদম ফুল এভাবেই থাকে। এরপর আমাদের কাছে একটা স্যাম্পল ফাইল আছে, ধরেন ক্লায়েন্ট আমাদেরকে পাঠিয়েছে, সেই ফাইলটা আমরা ওপেন করব। আমরা সেই, আচ্ছা এটা তো ডেস্কটপই আছে, ফাইলটা ওপেন করি।
আচ্ছা, এখান থেকে আমরা এই যে কাস্টমারের যে লিস্ট ক্লায়েন্ট আমাকে পাঠিয়েছে সেটা আমরা ওপেন করব। দেখেন, ক্লায়েন্ট আমাকে এখান থেকে কাস্টমারের কিছু ইনফরমেশন দিয়ে সে আমাকে এটা পাঠিয়েছে। আমরা এটা ওপেন করব। ওপেন করে আমরা দেখব, এখানে ধরেন আমরা যে ফাইলটা যে ফরম্যাটটা আমরা ওপেন করেছি সেম ফরম্যাট নাও থাকতে পারে। হ্যাঁ, উনি হয়তো বা ইমেল দিয়েছেন সবার শেষে, এই অ্যাড্রেস দিয়েছেন সবার আগে, নাম দিয়েছেন মাঝখানে, এ হতে পারে। বাট উনি যেখানে যেটাই দিক, আমরা আমাদের মতো করে এটা ফরম্যাট করে নিব। সেটা হচ্ছে কীরকম, সাপোজ ধরেন কন্ট্যাক্ট নেম, মানে এটা ধরেন কাস্টমারের নাম, নামটা আমরা এখান থেকে কপি করব। কপি করে আমরা যে ফাইলটা একটু আগে ডাউনলোড করেছি সেই ফাইলটা আমরা বের করে নিই। এই যে এটা ডাউনলোড করে আমরা নিচের ঘরগুলো ডিলিট করে দিয়েছি। হ্যাঁ, আমরা এই নেমের নিচে এই নেমটা বসাবো। ওকে, এরপর যদি আমরা দেখি আমাদের তারপর আছে কোম্পানি, আমরা এই কোম্পানিটা কপি করব, কাস্টমারের নেম এবং তার কোম্পানির নামটা আমরা নিলাম, নিয়ে আমরা এই কোম্পানির ঘরে কোম্পানিটা বসিয়ে দিই। এরপর বলছে কাস্টমার টাইপ, আমরা দেখি কাস্টমার টাইপ কিছু আছে কিনা। কাস্টমার টাইপ কিছু নেই আমাদের। এরপরে যে ইনফরমেশন ক্লায়েন্ট আমাকে দিয়েছে সেখানে আছে কাস্টমারের ইমেইল। আমি এই ইমেইলটা এই ঘরে বসাবো, ইমেইলের ঘরে বসাবো। এই যে কাস্টমার টাইপ যে আমার নেই, হ্যাঁ, এটার কারণে কিন্তু এটা আমার ডিলিট করে দিলে চলবে না, এটা ভুলেও করা যাবে না। এটা ঘরে কিছু নাই, এটা ফাঁকাই থাকবে। ওকে, এরপরে আছে কি আমার ফোন, মোবাইল, ফ্যাক্স, এই তিনটা একসাথে কপি করব। আমি এটা জানি বলে যে এটা ফোন, মোবাইল, ফ্যাক্স পাশাপাশি আছে, এই জন্য আমি এটা কপি করলাম। বাট আপনারা সব সময় একটা একটা করে কপি করবেন, একটা মিসম্যাচ হয়ে গেলে কিন্তু আপনার সবগুলোই ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, ওকে, এরপর আসেন, এখানে বলছে এরপর দিতে হবে ওয়েবসাইট। আমার দেখি ওয়েবসাইট আছে কিনা। না, ওয়েবসাইট নাই, এটা ফাঁকা। যেহেতু ক্লায়েন্ট আমাদেরকে এটা দিতে পারেনি, আমরা এটা দিব না। আমরা দিব স্ট্রিট, সিটি, স্টেট, জিপ কোড, কান্ট্রি, এগুলো পাশাপাশি আছে। স্ট্রিট, সিটি, স্টেট, জিপ কোড, কান্ট্রি। ও সরি, এইটা আমরা বসাবো এখানে। এখানে যদি আমরা আসি, স্ট্রিট, সিটি, কান্ট্রি, জিপ কোড বা পোস্ট কোড একই জিনিস, কাউন্টি, কাউন্টি এবং স্টেট একই জিনিস, আর এই কান্ট্রি, হ্যাঁ, এটা আমরা এখান থেকে বসাবো। তাহলে আমরা স্ট্রিট, সিটি, কাউন্টি বা স্টেট, পোস্ট কোড বা জিপ কোড, কান্ট্রির জায়গায় কান্ট্রি বসিয়ে দিলাম। ওকে, এরপর ফরম্যাট আমাকে বলছে ওপেনিং ব্যালেন্স বসাতে হবে। হ্যাঁ, ওপেনিং ব্যালেন্স, এখানে আমাদের ওপেনিং ব্যালেন্স আছে, ওপেনিং ব্যালেন্স আমরা নিয়ে বসি। এখন যদি ধরেন কোনো কাস্টমারের ওপেনিং ব্যালেন্স নেই, এখানে ধরেন সাপোজ এখানে জিরোর জায়গায় ধরেন ক্লায়েন্ট আমাকে লিখে দিয়েছে নীল, এইভাবে লিখে দিয়েছে। হ্যাঁ, এইভাবে লিখলে কিন্তু এই ফরম্যাটে নিবে না, যেটা নাই সেটা আমাকে বসাতে হবে জিরো। ক্লায়েন্ট তার মন মতো দিতেই পারে অনেক কিছু, বাট আমাকে ফরম্যাটটা এভাবে করে নিতে হবে। ওকে, এই ওপেনিং ব্যালেন্সটা আমরা কপি করব, কপি করে ফরম্যাটে বসাই ওপেনিং ব্যালেন্স। এরপর আসেন ডেট, এটা ডেটটা হচ্ছে এই ওপেনিং ব্যালেন্সের ডেট। হ্যাঁ, এই ওপেনিং ব্যালেন্সের ডেটটা আমি বলছি আপনাদেরকে, এটাকে বসাই। এই যে ডেট, ওকে, ভ্যাট রেজিস্ট্রেশন বা ট্যাক্স এটা যদি না থাকে কোনো অসুবিধা নাই, না থাকলে দিব না, আমাদের এখানে ইনফ্যাক্ট নাই, এটা আমরা ক্লায়েন্টের কাছে যা পেয়েছি সেখানে এটা নাই। হ্যাঁ, তো আমরা কি করব, এটা কেটে দিই। এখন আমাদের ফরম্যাটে আমাদের কাছে যা যা ইনফরমেশন ছিল আমরা সবই এখানে বসিয়েছি। এখন আসেন আপনার এই ওপেনিং ব্যালেন্স এবং ওপেনিং ডেট, এটা কি জিনিস। ওপেনিং ব্যালেন্স হচ্ছে, আমরা তো সবাই ট্রায়াল ব্যালেন্স বুঝি নাকি, সবাই কি ট্রায়াল ব্যালেন্স বুঝি, মানে ট্রায়াল ব্যালেন্স বুঝি না এরকম কেউ আছেন? আচ্ছা, ট্রায়াল ব্যালেন্স বুঝি না এরকম কেউ আছেন? আচ্ছা, সবাই বুঝেন। ওকে, তাহলে আমরা যেটা করব, আমরা
ট্রায়াল ব্যালেন্স যদি আমরা পাই, সাপোজ ধরেন আমার এটা হচ্ছে ডেট হলো 1/1/2022, মানে 2022-এর জানুয়ারি মাসের 1 তারিখ। তার মানে 2021-এর 31শে ডিসেম্বর যেটা আমার ট্রায়াল ব্যালেন্সে ছিল, এন্ডিং ব্যালেন্স, সেটাই আমার এখানে 2022-এর জানুয়ারির 1 তারিখে আমার ওপেনিং ব্যালেন্স হিসেবে চলে এসছে। তার মানে এই যে 3টা কাস্টমারের নামের পাশে আমাদের এখানে একটা ব্যালেন্স দেখতে পাচ্ছি, এই ব্যালেন্স হচ্ছে যে আমরা ট্রায়াল ব্যালেন্সে এই ব্যালেন্সটা দেখাচ্ছে। তার মানে আমরা এই কাস্টমার 3টার কাছে এই পরিমাণ টাকা পাওনা রয়েছে। কাস্টমার যেহেতু আমরা পাওনা রয়েছে, হ্যাঁ, সাপ্লায়ার হলে আবার সে পাওনা থাকে, তার ওপেনিং ব্যালেন্স সেটা। তো আমরা আশা করি ফরম্যাটটা সবাই বুঝতে পারলাম, কিভাবে ফরম্যাটিংটা করব। করার পরে আমরা এটাকে সেভ করে নিব। ওকে, সেভ করলাম, আমি আমার ডেস্কটপে সেভ করলাম। এটা সেভ করার পরে, ঠিকঠাক মতো সেভ করার পরে আমরা অবশ্যই ওপেন ফাইলটা অফ করে দেব, কেটে দিব। কারণ ফাইলটা ওপেন থাকলে আপলোড নিতে প্রবলেম করতে পারে, আপলোড নাও নিতে পারে। ওকে, এরপর আমরা যেখানে ছিলাম, আমরা এই যে এটা আপলোড করার অপশনে ছিলাম। কাস্টমার যদি অনেক থাকে সেক্ষেত্রে আমরা কাস্টমারকে এইভাবে ফরম্যাট করে এক্সেল অথবা সিএসভিতে নিয়ে আমরা এই ব্রাউজারে ব্রাউজ করব। করে আমরা রেখেছিলাম কোথায়, ডেস্কটপে। এটা আমার ডেস্কটপে দেখাচ্ছে, ডেস্কটপের এই ফাইলটা। ওকে, এটাকে আমরা আপলোড করে দেব। আপলোড করে দেওয়ার পর দেখেন নিচে একটা নেক্সট বাটন অ্যাক্টিভ হয়েছে। হ্যাঁ, এই বাটনটা আগে ইনঅ্যাক্টিভ ছিল, আমরা এটাকে নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পর আমাদের এই উইজারটা আপলোড থেকে ম্যাপ ডাটায় চলে আসবে। ঠিক আছে, ম্যাপ ডাটায় আসলে পরে আমরা যেটা করব, আমরা এই নামগুলো একটু মিলিয়ে দেখব। এটা যদিও মেলার কারণেই পাশে গ্রিন কালারের টিক চিহ্নটা চলে এসছে, যদি এটা না মিলতো তাহলে এটা ক্রস চলে আসতো। হ্যাঁ, তো আমরা যেটা দেখব যে এটা নেমের পাশে নেম এসছে, কোম্পানির পাশে কোম্পানি আসছে, তারপর সবগুলোর পাশে সবগুলো আসছে। কয়েকটা দেখবেন দেখাবে এই যে ট্যাক্স রেজিস্ট্রেশন নাম্বার নো ম্যাচ, কারেন্সি নাম্বার নো ম্যাচ, এরপর ওয়েবসাইট দেখাবে নো ম্যাচ, ওয়েবসাইট ওই ওয়েবসাইট নো ম্যাচ। এর কারণটা হচ্ছে কি, এই ইনফরমেশনগুলো আমরা ওখানে দেইনি, ওই ঘরগুলো ফাঁকা রেখেছি। হ্যাঁ, যার কারণে এটা নো ম্যাচ করছে। এটা আমাদের কিছু করার নেই। যদি কখনো এরকম দেখেন যে ধরেন এই প্রভিন্স অ্যান্ড স্টেটের জায়গায় এখানে দেখাচ্ছে সাপোজ আপনার ইমেল পাশাপাশি, এটা নর্মালি দেখালে এটা প্রসেস তো এনিওয়ে, তো যদি ইমেল দেখায় এটা আমরা একবার চেক করে নিব সব ঠিক আছে। তাহলে আমাদেরকে এখান থেকে ড্রপ ডাউনে গিয়ে এই প্রভিন্স বা স্টেট এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। প্রভিন্স স্টেট কাউন্ট। ওকে, এরকম এটা প্রভিন্স স্টেট, রিজিয়ন, স্টেট, কাউন্টি এগুলো সেম জিনিস। এটা আমাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, মানে আমরা এখান থেকে ডাটা ম্যাপিং করবো আর কি। ওকে, এরপর আমরা যাব নেক্সটে। নেক্সটে গেলে যেটা হচ্ছে যে আমাদের যে বক্সগুলো ছিল এখানে, এখানে যে আমরা যখন অ্যাড কাস্টমার ম্যানুয়ালি করেছি, ম্যানুয়ালি করতে যে নেম সহ, ডিসপ্লে নেম সহ যে টোটাল বক্সগুলো পেয়েছি সেগুলো এখন, অথবা আমরা এক্সেলে যেগুলো কলাম আকারে পেয়েছি সেই কলামগুলো এখন বক্স বক্স আকারে দেখাচ্ছে না। ওকে, সমস্ত ইনফরমেশন। এরপর আমরা এটাকে ইম্পোর্ট করে দিব। নিচে ইম্পোর্ট বাটনে ক্লিক করব। আমার দেখেন বলছে 8 কাস্টমার সাকসেসফুলি ইম্পোর্টেড, মানে আমাদের টোটাল 8টা কাস্টমারের ছিল ওখানে, 8টা কাস্টমারই সাকসেসফুলি ইম্পোর্ট হয়েছে। এখন যদি আমরা সেলস থেকে সরাসরি কাস্টমারে চলে যাই, যদি সরাসরি কাস্টমারে চলে যাই তাহলে যেটা হবে, দেখেন আমাদের এই যে 8টা কাস্টমারের লিস্ট এখানে দেখাচ্ছে, এবং এই যে আব্দুল করিম যাকে আমরা ম্যানুয়ালি অ্যাড করেছিলাম তারটাও দেখাচ্ছে। ওকে, তার বেলায় এই ইনফরমেশনগুলো আমরা দেইনি বলে ইনফরমেশনগুলো আসেনি, এবং এই বাকি 8 জনের বেলায় আমরা সমস্ত ইনফরমেশন দিয়েছিলাম বলে আমাদের সমস্ত ইনফরমেশন এখানে দেখাচ্ছে। এখন দেখেন যে 3 জনের নামের পাশে আমাদের ওপেনিং ব্যালেন্স ছিল,
সেই তিনজনের নামের পাশে কি দেখাচ্ছে, রিসিভ পেমেন্ট। এই এনার নামের পাশে রিসিভ পেমেন্ট, আর বাকিদের নামের পাশে দেখাচ্ছে ক্রিয়েট ইনভয়েস। তার মানে ওনার কাছ থেকে আমরা টাকা পাবো, এখান থেকে টাকা পেমেন্টটা রিসিভ করতে বলছে, এখানে যদি আমরা ক্লিক করি পেমেন্টটা রিসিভ করতে পারবো। আর বাকিদের নামের পাশে যেহেতু ব্যালেন্স জিরো, কোনো বাকি বকেয়া নেই, তো তাদের ক্ষেত্রে কি করতে পারবো, আমরা ইনভয়েস ক্রিয়েট করতে পারবো, তাদের কাছে আমরা বিক্রি করতে পারবো। এই ইনভয়েস ক্রিয়েট করার জন্যই আমরা এই কাস্টমার আগে অ্যাড করে নিলাম। তার মানে কোনো বিজনেসে কুইকবুকে যদি তারা অ্যাকাউন্টিং করে, সেক্ষেত্রে সেলসের ক্ষেত্রে আপনাকে প্রথমেই যে কাস্টমারের নামে আপনি ইনভয়েস করবেন তাকে আগে আপনার সিস্টেমে এন্ট্রি করে নিতে হবে। সেটা সিঙ্গেল এন্ট্রি ম্যানুয়ালি দিয়ে নিতে পারেন, আর যদি অনেকগুলো হয় একসাথে ইম্পোর্ট করে নিতে পারেন এভাবে। এরপর আমাদের বিক্রি করতে গেলে, সেলস করতে গেলে আমাদের একটা জিনিস দরকার হবে, সেটা হচ্ছে আমাদের ইনভেন্টরি বা আমাদের প্রোডাক্ট অর সার্ভিস। যেই প্রোডাক্ট বা সার্ভিসটা আমরা সেল করব, সেই প্রোডাক্ট এবং সার্ভিসটা অ্যাকিউরেটলি আমাদেরকে সিস্টেমে ইম্পোর্ট করে নিতে হবে বা সিস্টেমে ঢুকিয়ে নিতে হবে। ওকে, এখন ধরেন আমরা এই কাজ মানে সেলসের আন্ডারে, এই যেখান থেকে যে সেলস, এই সেলসের আন্ডারে অল সেলস পেলাম। অল সেলস হচ্ছে একটা সামারি, এই টোটাল কাস্টমার এন্ডে যা ঘটনা ঘটবে সেটা একটা সামারি এখানে দেখাবে আপনি। ওকে, এখানে দেখেন আমাদের তিনজন কাস্টমারের নাম দেখাচ্ছে এখানে সামারিতে, কারণ এই তিনজন কাস্টমারের কাছ থেকে আমরা টাকা পাবো, বাকিদেরকে সামারিতে দেখাচ্ছে না, কারণ বাকিদের কোনো অ্যাক্টিভিটি এখানে নেই অল সেলসে। আর কাস্টমারে আসলে কাস্টমারের যত কাস্টমার আছে সব কাস্টমারের ডিটেল এখানে শো করবে। এখন আসেন, এই পাশেই আসে দেখেন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এটা মূলত আমাদের ইনভেন্টরি। হ্যাঁ, এখানে যদি আপনি আসেন, এখানে আপনাকে প্রথমেই বলবে অ্যাড এ প্রোডাক্ট অর সার্ভিস। আপনাকে একটা প্রোডাক্ট বা সার্ভিস আগে অ্যাড করে নিতে হবে। সেক্ষেত্রে যেটা করতে হবে, আপনাকে অ্যাড এ প্রোডাক্ট আর সার্ভিসে যে গ্রিন কালারের যে বাটনটা, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন এখানে ইনভেন্টরি, নন ইনভেন্টরি, সার্ভিস, বান্ডেল অনেক কিছু আছে। হ্যাঁ, যদি কারো এই ইনভেন্টরি অপশনটা না আসে, অ্যাড করতে গিয়ে দেখলেন আপনার ইনভেন্টরি আসে না, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার প্যাকেজ চেঞ্জ করতে হবে। প্যাকেজ কোথা থেকে চেঞ্জ করবেন, এই যে গিয়ার আইকনে যাবেন, গিয়ার আইকনে গিয়ে দেখবেন এই প্রোফাইলের নিচে সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিং। ওকে, এই সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন আমাকে বলছে ডাউনগ্রেড ইওর প্ল্যান, ক্যান্সেল ইওর ট্রায়াল। তার মানে হচ্ছে আমি এখানে নিচে নামাতে পারবো আর ক্যান্সেল করতে পারবো, আমার আপগ্রেডে কোনো অপশন নেই। তার মানে আমি সর্বোচ্চ প্যাকেজে আছি। আমি যদি ডাউনগ্রেড ইওর প্ল্যানে ক্লিক করি, তাহলে দেখেন আমার নিচের দিকে যতগুলো প্ল্যান আছে, প্লাস, এসেনশিয়াল, সিম্পল স্টার্ট, এই প্ল্যানগুলোতে আমি যেতে পারবো। সাপোজ ধরেন আমি চুজ করলাম সিম্পল স্টার্ট। কথার কথা, আপনি আপনার প্যাকেজটা স্টার্ট করার সময় সিম্পল স্টার্টে স্টার্ট করেছেন। ওকে, আচ্ছা, এখন বলছে যে আপনি যদি নিচের দিকে যান তাহলে এই এতগুলো ফিচার আপনি মিস করবেন, এতগুলো ফিচার আপনি পাবেন না। বাট আমি ধরে নিলাম আমার দরকার নাই, আমি কন্টিনিউ করে দিলাম। আনাবেল টু ডাউনগ্রেড কেন, ও আচ্ছা, আচ্ছা, এই প্যাকেজটা এখন ডাউনগ্রেড করা যাবে না। এর কারণটা বলছে যে আমি এই প্যাকেজের যে একটা ফিচার যেটার নাম হচ্ছে মাল্টি কারেন্সি, হ্যাঁ, এই মাল্টি কারেন্সি আমার অন করা আছে। হ্যাঁ, মাল্টি কারেন্সি অন করা থাকলে কি হয়, মাল্টি কারেন্সি অন করা থাকলে মাল্টি কারেন্সি আর অফ করা যায় না। তার মানে আমি সর্বোচ্চ প্যাকেজে মাল্টি কারেন্সি অন রেখেছি, যার কারণে আমাকে আর প্যাকেজ ডাউনগ্রেড করতে দিচ্ছে না। ঠিক আছে, এখন যেটা হচ্ছে, যদি এরকম হয় কারো সিম্পল স্টার্টে থাকে বা এসেনশিয়ালে থাকে, তার ক্ষেত্রে দেখা যেতে পারে যে এখানে যদি আপনি অ্যাড প্রোডাক্ট আর সার্ভিসে যান, তাহলে আপনাকে এই ইনভেন্টরি অপশনটা দেখাচ্ছে না, শুধু তিনটা দেখাচ্ছে। ওকে, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা ঠিক এই যে এখানে গিয়ে গিয়ার আইকন থেকে সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিংয়ে গিয়ে আমরা প্যাকেজটা আপগ্রেড করে ফেলবো। তখন আপনাকে এই ডাউনলোডের উপরে আরেকটা লাইন দেখাবে আপগ্রেড প্যাকেজ, এখানে ক্লিক করে আমরা এই অ্যাডভান্স বা প্লাস প্যাকেজটা আমরা নিয়ে মানে আপডেট করে ফেলবো, তাহলেই আমাদের তখন আর এটা নিয়ে ঝামেলা হবে না। অ্যাড প্রোডাক্ট আর সার্ভিসে ক্লিক করলে তখন আমাকে ইনভেন্টরি দেখাবে। ঠিক আছে,
তো আমরা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাড করতে গেলে আমরা মূলত একটা ইনভেন্টরিতে অ্যাড করব, যার কারণে আমরা ইনভেন্টরি সিলেক্ট করব। এখানে দেখেন, যদি আমরা একটা প্রোডাক্ট অ্যাড করতে যাই তাহলে আমাদের কতগুলো জিনিস প্রয়োজন। হ্যাঁ, প্রথমে আসি, প্রোডাক্টের নাম লাগবে, এসকিউ, তারপর প্রোডাক্টের ছবি চাইলে দিতে পারেন, ক্যাটাগরি লাগবে, ক্লাস, ক্লাসটা অবশ্য প্রোডাক্টের ক্ষেত্রে লাগবে না, এটা সার্ভিসের ক্ষেত্রে লাগে, এটা আমি আপনাদেরকে ডিটেল বলে দিব। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। হ্যাঁ, এই সবগুলো অপশন আপনাকে ফিল আপ করতে হবে যদি আপনি একটা প্রোডাক্ট ইনভেন্টরিতে অ্যাড করতে চান। ঠিক আছে, তো ধরেন যেহেতু এটা ডেল্টা হেলথ কেয়ার, আমি ধরেন ফার্স্ট নিলাম হচ্ছে ফেস মাস্ক। ফেস মাস্ক আমি কিনবো, আমি সাপোজ কিনবো কি, আমি কিনেছি, আমি এখন সেটা কতগুলো কিনেছি সেটা আমি এখানে এন্ট্রি করছি। এই ফেস মাস্ক ধরেন এসকিইউ, এসকিইউ বলতে কি বোঝায়, এসকেইউতে হচ্ছে স্টক কিপিং ইউনিট। ধরেন আমার কাছে 3টা কোম্পানির ফেস মাস্ক আছে, সেগুলো সবই ডিফারেন্ট ডিফারেন্ট ফিচার সম্বলিত, অথবা একটা কোম্পানিরই 3 রকমের ফেস মাস্ক আছে, সেগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ফিচার সম্বলিত। সাপোজ ধরেন আমার একটা ফেস মাস্কের ফিচার হচ্ছে এরকম, একটা 3 প্লাই, যে 3টা কাপড় থাকে, ধরেন 3 প্লাই, সেটার নাম আমরা দিলাম ধরেন 001। এটা এসকিউ নাম্বার দেয়, এসকিউ কোড থাকে। এটা আপনারা ভালো বুঝতে পারবেন যদি ধরেন আপনারা কখনো জুতা কিনতে যান। সাপোজ ধরেন আপনি বাটা বা অ্যাপেক্সে গেছেন জুতা কিনতে, আপনার একটা জুতা পছন্দ হয়েছে, আপনি সেলসম্যানকে বললেন যে এই জুতাটার 8 নাম্বার সাইজটা আমাকে দেন। তখন উনি যদি ভেতরে কাউকে বলে, তখন কিন্তু উনি বলে না যে ভাই এই যে এই ডিজাইনের জুতা এরকম দেখতে, এটার 8 নাম্বার সাইজ লাগবে। উনি কিন্তু একটা কোড নাম্বার বলে যে এত কোডের প্রোডাক্টের 8 নাম্বারটা দেন। ওকে, তখন দেখা যায় ভেতর থেকে ওই কোডের প্রোডাক্টটা বের করে আনে, সেম প্রোডাক্ট বের হয়। তো এটাই হচ্ছে এসকিউ এর কোড থাকে। প্রতিটা এসকিউ বা প্রতিটা যে ধরন বা প্রতিটা প্রোডাক্টের যে প্রতিটা কি বলে এটাকে, আলাদা আলাদা বৈশিষ্ট্য একই প্রোডাক্টের, এই আলাদা আলাদা বৈশিষ্ট্য অনুযায়ী তারা এসকিউ নাম্বার দেয়। ওকে, তো এসকিউ নাম্বারটা আমাদের এই কুইক বুকে ম্যান্ডেটরি না, বাট এটা আপনি দিতে পারবেন। এরপর আসেন, যদি আপনি মনে করেন একটা ছবি অ্যাড করবেন, সাপোজ আমরা ধরেন একটা ফেস মাস্কের ছবি যদি দেখি, ফেস মাস্ক ইমেজ, ধরেন এই যে এটা। হ্যাঁ, আপনি এই ফেস মাস্কটা আমরা কিনবো, এটা আমরা সেভ করি, সেভ অ্যাজ, ডেস্কটপে দিই, সেভ। ওকে, যদিও আমরা মনে করি যে আমাদের প্রোডাক্টের একটা ছবি দরকার বা ছবি ওটার সাথে দেওয়া আছে, তাহলে জাস্ট এই যে নিচের এই বাটনটাতে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে ফেস মাস্কের ছবিটা, নিচের ফরম্যাট ডিফারেন্ট, আচ্ছা একটু আবার একটু ডাউনলোড করি ফরম্যাট, অন্য ফরম্যাটের কোনো ফেস মাস্ক ইমেজ, ফেস মাস্ক কিছু আসে, এটা দেখি। ওকে, ওকে, আমাদের যদি প্রোডাক্টের কোনো ছবি থাকে তাহলে ছবি আমরা এভাবে পাশে অ্যাড করে দিতে পারবো। এরপরে আসেন, বলছে ক্যাটাগরি কি হবে এটার, এটার ক্যাটাগরি হবে, এখানে কিছু লেখা নেই, এখানে থাকবেও না আপনাদের লেখা। আমরা অ্যাড নিউতে যাব, গিয়ে আমরা লিখব ইনভেন্টরি, অথবা আপনি এখানে স্টকও লিখতে পারেন। অনেকের দেখা যাবে ইনভেন্টরির জায়গায় স্টক দেখাবে। হ্যাঁ, ইনভেন্টরি বা স্টক একই জিনিস, আপনি এখানে ইনভেন্টরি অবলিক স্টক অথবা শুধু ইনভেন্টরি শুধু স্টক লিখতে পারেন। আমি সেভ করে দিলাম। তাহলে আমার এই প্রোডাক্টের ক্যাটাগরি হয়ে গেল ইনভেন্টরি বা স্টক। ওকে, বুঝতে পারলাম কি সবাই? শুনতে পাচ্ছেন কি? ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা, ইনভেন্টরি বা স্টক এখানে দিলাম। এরপর দিব আমরা ক্লাস। এই ক্লাসটা আমরা ফিজিক্যাল কোনো প্রোডাক্টের ক্ষেত্রে দিব না, এটা যখন আমরা সার্ভিস অ্যাড করব বা যখন আমরা এটা
টিম বা পেরোলের কাজ করব, তখন আমরা এই ক্লাসের ব্যবহারটা দেখব, এটা আমরা পরে দেখাবো। আপাতত আমি ইনভেন্টরি ক্যাটাগরিতে ইনভেন্টরি বা স্টক অ্যাড করলাম। এরপর বলছে ইনিশিয়াল কোয়ান্টিটি অন হ্যান্ড, এটা আপনার হাতে কতগুলো আছে। এখানে দেখেন, এখানে পাশে একটা স্টার মার্ক আছে, তার মানে এখানে আপনাকে কিছু একটা দিতেই হবে। এখন যদি আপনার হাতে না থাকে, তাও কি ধরেন 5 দিবেন বা 6 দিবেন? না। যদি আপনার হাতে কিছুই না থাকে বাট আপনি এটাকে অ্যাড করতে চাচ্ছেন, তাহলে এখানে 0 দিবেন। ওকে, আপাতত আমরা ধরে নিচ্ছি আমরা এটা 50টা কিনেছি। ওকে, এরপর বলছে অ্যাজ অফ ডেট। ইনিশিয়াল কোয়ান্টিটির পরে বলছে কি? অ্যাজ অফ ডেট। অ্যাজ অফ ডেটটা কি জিনিস? এটা আপনি কবে কিনেছেন। ওকে, আচ্ছা, এটা কবে কিনেছেন? সাপোজ ধরেন এটা আপনি কিনেছেন, এটা যেহেতু আমাদের 2022 সালের একটা হিসাব, আমি 2022 সালের হিসাবটা দিই। ওকে, এখানে যেটা হয়েছে যে আপনি এখানে যে ডেটটা দিবেন, হ্যাঁ, সেই ডেটের আগের কোনো ডেটে এই প্রোডাক্ট নিয়ে কোনো ধরনের কোনো ইনভয়েস করতে পারবেন না। কারণ হলো, আপনি এটা যে ডেটে কিনেছেন, আপনি এখানে সেই ডেটটাই দিয়েছেন। তার আগের কোনো ডেটে যদি আপনি ইনভয়েস করতে যান, তাহলে আপনাকে বলবে যে এই ডেটে তোমার ইনভেন্টরিতে এই প্রোডাক্ট ছিলই না। তো এটা প্রোডাক্ট আসলে ইনভেন্টরি মানে ইনভয়েস কি করে হবে, তাই না? তো যার কারণে আমরা এখানে যে ডেট দিব, তার আগের কোনো ব্যাক ডেটে কোনো ডাটা আমরা এন্ট্রি করতে পারবো না, বা কোনো ইনভয়েস আমরা করতে পারবো না। ওকে, বাট আপনার যদি কোয়ান্টিটির থেকে বেশি ইনভয়েস করেন, সেটা করা যাবে। সাপোজ আপনার হাতে আছে এখন 50টা, আপনার বিক্রি আপনি দেখাচ্ছেন 80টা, সেটা করা যাবে। বাট আপনার এখানে মাইনাস ব্যালেন্স শো করবে, কিন্তু ডেটের আগে করা যাবে না। ওকে, আচ্ছা, এরপরে আসেন বলছে রিঅর্ডার পয়েন্ট। রিঅর্ডার পয়েন্ট কি জিনিস? যে আপনার স্টক কত হলে আপনার এটা আবার অর্ডার করবেন। সাপোজ ধরেন আমি রিঅর্ডার পয়েন্ট দিলাম 10, মানে যখন আমার প্রোডাক্টের সংখ্যা হবে 10, এই যে ইনিশিয়াল কোয়ান্টিটি কোয়ান্টিটি যখন 10-এ চলে আসবে, সেটা আমার রিঅর্ডার পয়েন্ট হিসেবে দেখাবে। আচ্ছা, এখন আসেন ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট। যখন আমরা কোনো কিছু পারচেজ করব, যখন আমরা কোনো কিছু আমাদের ইনভেন্টরিতে নিয়ে আসবো, তখন সেটা আমাদের ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট বলে যে চার্ট অফ অ্যাকাউন্ট আছে, ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট বলে যে লেজার আছে, সেই লেজারে হিট করবে। মানে এই পুরো হিসাবটা অ্যাজ এ অ্যাসেট ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্টে চলে আসবে। তাহলে আমাদের এখানে যদি আমরা ড্রপ ডাউনে আসি, আমরা এখানে দেখেন এই দুটো দেখতে পাচ্ছি, ইনভেন্টরি অথবা ইনভেন্টরি অ্যাসেট। হ্যাঁ, আমরা ইনভেন্টরি অ্যাসেট সিলেক্ট করব। এটা কিন্তু আমাদের একটা চার্ট অফ অ্যাকাউন্ট, এখানে যে দুটো দেখাচ্ছে দুটাই হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট। ঠিক আছে, এখন এখানে যে আমরা টাকাটা, এখানে যে আমরা কিনবো, কেনার জন্য যে খরচ করব, সেই খরচটা আমাদের কোম্পানি থেকে বের হয়ে যাবে, এবং ওই সমপরিমাণের যে ইনভেন্টরি, সেটা আমাদের অ্যাসেট হিসেবে কোম্পানিতে চলে আসবে। ওকে, যদি ধরেন আপনি এখানে ইনভেন্টরি অ্যাসেটে না দিয়ে শুধু এক্সপেন্স করতে থাকেন, তাহলে কিন্তু আপনার এটা অ্যাসেটে শো করবে না, আপনার এটা শুধু বিজনেস তখন লসই হতে থাকবে। ওকে, মানে আপনার একবারে ধরেন 1 লাখ টাকা খরচ করেছেন, কিন্তু পরের মাসে বিক্রি করেছেন কত, ধরেন 10,000, তাহলে আপনাকে প্রফিট অ্যান্ড লসে 90,000 টাকা আপনার লস দেখাবে। বাট যখন আপনি এটা ইনভেন্টরি অ্যাসেটে নেবেন, তখন এটা অ্যাসেটে পরিণত হয়ে যাবে, তখন আর সেটা লস দেখাবে না। আপনার ওই সমপরিমাণ, যে পরিমাণ টাকা দিয়ে আপনি কিনেছেন, সমপরিমাণ টাকা আপনার এই ইনভেন্টরি অ্যাসেটে থেকে যাবে, যার কারণে আপনি যে 10,000 টাকা বিক্রি করবেন, সেটা তখন আপনার প্রফিট হবে। ওকে, এরপর আসেন ডেসক্রিপশন। ডেসক্রিপশনে আমাদের যদি থাকে প্রোডাক্ট সম্পর্কে কিছু, ওই যেটা বললাম, যেটা 2 প্লাই না 3 প্লাই, এটা আর কোনো বৈশিষ্ট্য আছে কিনা, কোন দেশের, এগুলো ডেসক্রিপশন দিতে পারে। ওকে, এরপরে আসেন সেলস প্রাইস বা রেট। সেলস প্রাইস বা রেট কি জিনিস? যে রেটে আমরা বিক্রি করব। সাপোজ ধরেন একটা সেলস প্রাইস দিলাম আমি 30 টাকায় ওটা বিক্রি করব। এখন পাশে দেখেন আরেকটা চার্ট অফ অ্যাকাউন্ট আছে। এই যে আমি যখন প্রোডাক্টটা এন্ট্রি করলাম, তখন সেটা আসলো আমার ইনভেন্টরি অ্যাসেটে। এখন যখন আমি 30 টাকাটা বিক্রি করব, এই 30 টাকাটা আমার কোথায় শো করবে? আমার প্রফিট অ্যান্ড লস, আমার কি বলে ব্যালেন্স শিটে কোথায় শো করবে? এটা শো করবে আমার সেলস অফ প্রোডাক্ট ইনকাম। এই টাকাটা আমি বিক্রি করা মাত্র, এই 30 টাকাটা তো আমার কোম্পানিতে আসবে, কোম্পানিতে এসে এটা থাকবে হচ্ছে সেলস অফ প্রোডাক্ট ইনকামে। ওকে, এরপরে দেখেন ইনক্লুসিভ
অফ ট্যাক্স, যদি আমরা এখানে টিক দিয়ে দিই তাহলে আমাদের ট্যাক্স এই 30 টাকার মধ্যে ইনক্লুসিভ থাকবে, বাট আমরা আপাতত এক্সক্লুসিভ ট্যাক্স দিয়েই করব। এখন এখানে বলছে ট্যাক্স কত হবে, এই ট্যাক্সটা আমরা আপাতত ফিল আপ করবো না, কারণ আমরা যখন কিনবো বা যখন বিক্রি করব তখন ইনস্ট্যান্ট আমাদের যে ট্যাক্স থাকবে সেটা দিব। বাট এটা এখানে দিলেও কোনো প্রবলেম নাই, ইনস্ট্যান্ট তখন ওটা শো করবে, কিন্তু এটা আমরা চেঞ্জ করতে পারবো। আমি একটা দিয়ে দেখাই, সাপোজ ধরেন আমার এখানে এটা সেলস ট্যাক্স দেবে 15%, এটা আমি ডিফল্ট দিয়ে রাখলাম। যখনই আমি এই প্রোডাক্টটা মানে সিলেক্ট করব তখন অটোমেটিক্যালি ট্যাক্স চলে আসবে 15%। আমি তখন ইনস্ট্যান্ট ওখান থেকে চেঞ্জও করতে পারবো। এরপর বলছে প্রিফার্ড সাপ্লায়ার, এটা আমরা যে কোনো সময় যে কোনো সাপ্লায়ারের কাছে বিক্রি করব, তাই আমি কোনো প্রিফার্ড সাপ্লায়ার আপাতত দিচ্ছি না। হ্যাঁ, এটা আমি সেভ অ্যান্ড ক্লোজ করে দিব। এখন দেখেন আমাদের ইনভেন্টরিতে তিনটা জিনিস চলে আসছে। আপনি যখন একটা কিছু মানে অ্যাড করবেন, সাথে সাথে ডিফল্ট হিসেবে এই আওয়ার্স এবং সার্ভিস এটা অটোমেটিক্যালি চলে আসবে। হ্যাঁ, এই দুটো আসলে কুইক বুকের ডিফল্ট সেটিংস। এখন দেখেন আমি যদি ইনভেন্টরি বা স্টক, যেটা আমি লিখেছি যে ক্যাটাগরিতে দিয়েছি, এই ক্যাটাগরিতে আমাদের কি আছে, ফেস মাস্ক, সাথে ছবিটা আছে, এটা এসকিউ নাম্বার দিয়েছিলাম 001, এটা আছে, টাইপ দিয়েছিলাম ইনভেন্টরি, এটা আছে। এখন দেখেন সেলস প্রাইস আমার 30 টাকা, আমার কোয়ান্টিটি অ্যান্ড হ্যান্ড হচ্ছে আপনার 50 টাকা। ও আচ্ছা, এখানে একটা জিনিস মিস করি, কস্ট প্রাইসটা মনে হয় দিইনি, একটু এটা আমি একটু এডিট করে নিই। আচ্ছা এখানে দেখেন, সরি, এটা যেটা হয়েছে পারচেজ ট্যাক্স না, দেখেন এখানে আমি একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে এই যে কস্ট প্রাইস, আমরা তো সেলস প্রাইস দিয়েছি 30 টাকা, আমার এটা কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস ধরলাম 25 টাকা। এখন দেখেন এই কস্ট প্রাইসটা যদি আমি না দিই তাহলে কি সমস্যা হবে, এটা যদি আমি না দিয়ে এইভাবেই চলে যেত তাহলে কি হতো, এটার আমার কস্ট প্রাইস মানে আমার কেনা দাম কত সেটা আসতো না, সেটা না আসলে কি হতো, আমার প্রফিট অ্যান্ড লস কীভাবে হবে সিস্টেম সেটা বের করে দিতে পারতো না। প্লাস এই যে কস্ট অফ সেলস, যে টাকা দিয়ে আমি কিনছি সেই টাকা আমার কোন খাতে থাকবে সেটা কোথাও আমি পেতাম না। হ্যাঁ, তো যার কারণে আমাকে এখানে কস্ট প্রাইসটা দিতেই হবে। ঠিক আছে, আর আমি সেলস ট্যাক্স ধরে নিলাম 15% এখানে ডিফল্ট। এরপর আমি সেভ অ্যান্ড ক্লোজ করে দিলাম। তাহলে দেখেন এখন আমাদের কস্ট প্রাইসটাও চলে এসছে। হ্যাঁ, তার মানে আমি 25 টাকায় কিনবো, আমি 30 টাকায় বিক্রি করব, আমি 50টা কিনেছি, আমার রিঅর্ডার পয়েন্ট হচ্ছে 10টা আসলে বা 10টা আসার আগেই আমাকে দেখাবে বারবার যে তোমার রিঅর্ডার পয়েন্ট 10টা আসলে আমাকে আবার অর্ডার করতে হবে। ঠিক আছে, তো এইভাবে আমরা ম্যানুয়ালি আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারবো। ওকে, এরপরে আসেন, যদি আমার প্রোডাক্ট অনেকগুলো হয়, একসাথে ধরেন 15 থেকে 20টা প্রোডাক্ট অ্যাড করবো, তাহলে এইভাবে ম্যানুয়ালি অ্যাড করতে সময় লেগে যাবে। যার কারণে আমরা আবার এই যে নিউ এর পাশ থেকে, এখন তো আমরা এই প্যানেলে চলে আসছি, এখন যদি আপনি নিউতে দেন তাহলে আবার ওই যে ওই সেম জিনিস আসবে, ইনভেন্টরিতে যাবেন, গিয়ে আস্তে আস্তে এটা সব অ্যাড করে ফেলবেন। বাট যদি প্রোডাক্ট বেশি হয় তাহলে আমি ড্রপ ডাউনে যাব, ড্রপ ডাউন থেকে দেখেন এখানে ইম্পোর্ট বলে একটা অপশন আছে, ইম্পোর্ট, এটাকে আমি ইম্পোর্ট, ইম্পোর্টে ক্লিক করলে সেম আগে যেমন আমি কাস্টমার অ্যাড করেছি সেম একটা প্যানেল আসবে, এখানে বলবে ডাউনলোড এ স্যাম্পল ফাইল, আবার সেম অবস্থা। আটকে গেছে, এমনি ভয়েস শোনা যাচ্ছে কি? আচ্ছা আমি একটু রিফ্রেশ দিই। ওকে, এখন কি দেখা যায় নাকি এখন দেখা যায় না? ওকে, এখন আসছে না? ওকে, তাহলে
স্যাম্পল ফাইলটা ডাউনলোড আবারও হচ্ছে না। আজকে ইন্টারনেটটা প্রচুর ডিস্টার্ব করছে, একটু দেখি। আপনার স্যাম্পল ফাইলটা পেয়েছে মাত্র। আমার এখানে ইন্টারনেট একটু ডিস্টার্ব থাকার কারণে এখনো আসে নাই, ল্যাপটপে আসে নাই, আমার ইয়েতে দেখাচ্ছে। আচ্ছা, একটু দেখি। কেমন লাগে? আরেকবার ট্রাই করি। নট ফাউন্ড। সেম। ওকে, এটা চলে এসছে। দেখেন, আমরা যদি ডাউনলোডে স্যাম্পল ফাইলে যাই সেক্ষেত্রে আমরা এরকম একটা এক্সেল ফাইল পাবো। হ্যাঁ, এই এক্সেল ফাইলটা যদি আমরা একটু বড় করি, এখানে দেখেন আমরা এর আগে যেমন কাস্টমার অ্যাড করেছি সেরকম একটা ফরম্যাট পেয়েছি। এক্ষেত্রেও আমাদের কাজ হবে সেম। আমরা রো 1, প্রথম যে রোটা, এই রোটাকে আমরা ঠিক রাখবো, রেখে পরের 2 নাম্বার থেকে নিচের রোগুলো আমরা ডিলিট করে দিব। ওকে, তাহলে দেখেন এখানে প্রথমে আছে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, সেলস ডেসক্রিপশন, এসকিউ, টাইপ, সেলস রেট, ট্যাক্স, প্রাইস ইনক্লুডিং ট্যাক্স, ইনকাম অ্যাকাউন্ট। এখানে যে কটা জিনিস আছে এই কটা জিনিস আমাদেরকে ঠিক রাখতে হবে, ভুলেও নাম্বার 1 ডিলিট করা যাবে না। হ্যাঁ, এখন যদি আমি দেখি যে আমাদের কাছে ক্লায়েন্টের কি ইনফরমেশন আছে, ওকে, সেটা দেখতে গেলে আমাদেরকে যেতে হবে এখানে। এখান থেকে আমরা দেখব প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। ওকে, ধরেন এই যে ইনফরমেশন, এটা আমাদেরকে ক্লায়েন্ট পাঠিয়েছে। ওকে, এখন তাহলে বলছে কি প্রোডাক্ট অবজেক্ট সার্ভিসের নেম, আমরা নেমটা এখান থেকে কপি করব। কপি করে আমাদের যে ফরম্যাটটা আছে, আচ্ছা এখানে আমরা বসাবো প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের নেম বসিয়ে দিই। এরপর আছে সেলস ডেসক্রিপশন, আমাদের এখানে দেখি সেলস ডেসক্রিপশনও আছে। সেলস ডেসক্রিপশনের ঘরে কি আছে, যেহেতু এখানে কিছু নেই, এই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের নামটাই এখানে আবার কপি করে বসানো আছে। তো যদি সেলস ডেসক্রিপশনে উনি কিছু না দেন তাহলে আপনার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের নামটাই আবার সেলস ডেসক্রিপশনে বসিয়ে দিতে পারবেন। সেলস ডেসক্রিপশনে আমরা বসিয়ে দিলাম। এরপর বলছে এসকিউ, দেখি আমাদেরকে ক্লায়েন্ট কোনো এসকিউ নাম্বার দিয়েছে কিনা। হ্যাঁ, এসকিউ কোড দিয়েছে, এসকিউ
এসকেপ আমরা এখানে বসাবো। এরপর বলছি কি, আচ্ছা ভাই অ্যাড নাই, একটু একটু দেখবেন সবাই। অ্যাড, ওকে ওকে ওকে। আচ্ছা, এখন যেখানে ছিলাম আমরা এখান থেকে কপি করছিলাম ডাটাগুলো, আমাদের কাছে ক্লায়েন্টের যে ডাটা আছে সেই ডাটা থেকে আমরা কপি করছি। আমরা এসকিউ কপি করেছি, এরপর আমরা দিব আমরা টাইপ। টাইপের ঘরে দেখেন টাইপ টাইপ টাইপ, এখানে আমরা টাইপ বসিয়ে দেব। এরপর আছে কি, এরপর আছে প্রাইস রেট, এটা আমাদের সেলস রেট। হ্যাঁ, সেলস রেটটা আমরা এখানে বসাবো। প্রাইস, সেলস প্রাইস বা সেলস রেট, ওকে। ট্যাক্স অন সেলস, ট্যাক্স অন সেলস কি আমাদের এখানে আছে? ট্যাক্সেবল নাই, এখানে নাই, ঠিক আছে। ইনকাম অ্যাকাউন্ট, ইনকাম অ্যাকাউন্টটা এখানে দিতে হবে না, এটা অটোমেটিক্যালি নিয়ে নিবে। বাট যখন আমরা জেরো করব তখন দেখবো আমাদেরকে ইনকাম অ্যাকাউন্ট মাস্ট দিতেই হবে। হ্যাঁ, তাহলে আমাদেরকে দিয়েছে কি পারচেজ ডেসক্রিপশন, আমরা এটা কপি করলাম, কপি করে এখানে দেখি পারচেজ ডেসক্রিপশন এখানে আমাদের ইয়াতে নাই। ওকে, এরপরে ট্যাক্স, ও আচ্ছা, এটা হচ্ছে সেলস প্রাইস, ট্যাক্স অন সেলস, ট্যাক্স ইনকাম অ্যাকাউন্ট। আচ্ছা, এখানে এই ইনফরমেশন আমাদের নাই। পারচেজ ডেসক্রিপশন, পারচেজ কস্ট নাই। এরপর যদি ধরেন আমার কোয়ান্টিটি ওয়ান হ্যান্ড, এই ফর্মেট এগুলো কেন নাই, থাকার কথা। আচ্ছা, প্রাইস, ইনকাম, ইনভেন্টরি আছে, কোয়ান্টিটি অ্যাজ অফ ডেট। আচ্ছা, আমিনুল ভাই আপনি যেটা ডাউনলোড করেছেন এটা কি এখনই ডাউনলোড করেছেন? আচ্ছা, আপনার তো দুইটা ফাইল দিচ্ছেন, আমি কি দেখি এখানে অনেকগুলো ডাটা মিসিং মনে হচ্ছে। না, এই কয়টাই তো। আচ্ছা ঠিক আছে, দেখি কয়েকটা ডাটা আমার এখানে আছে। ট্যাক্স তো আমার এখানে নাই, ট্যাক্সেবল নাই। পারচেজের ইয়াটা কি এখান থেকে তুলে দিচ্ছেন? পারচেজ, পারচেজ ইনফরমেশন তারপর ছিল, কোথায়? ইনকাম অ্যাকাউন্ট। আচ্ছা, ইনকাম অ্যাকাউন্ট যদি আমরা বলি, ইনকাম অ্যাকাউন্টটা কি ছিল বলেন তো, মনে আছে? কস্ট অফ গুডস সেলস, এটা ছিল না? ইনকাম অ্যাকাউন্ট এটাই ছিল, সেটা দিলাম। ওকে, ঠিক আছে। তাহলে আমরা ইনকাম অ্যাকাউন্টে কি করব, ইনকাম অ্যাকাউন্টে আমরা দিব এই ইনভেন্টরি করার সময় আমরা ইনকাম অ্যাকাউন্টে কি পেয়েছিলাম একটু দেখে নিই, সেখান থেকেই দেখি। সেলস থেকে প্রোডাক্ট এন্ড সার্ভিস, অ্যাড নিউতে গেলে, ইনভেন্টরিতে গেলে সেলস, এই যে ইনকাম অ্যাকাউন্ট ছিল ও আচ্ছা, সেলস অফ প্রোডাক্ট ইনকাম, এটা দিতে হবে আমাদের ইনকাম অ্যাকাউন্ট। ওকে, দেখেন এখানে দেখেন ইনকাম অ্যাকাউন্ট কোনটা আছে, সেলস অফ প্রোডাক্ট ইনকাম, এখানে দিতে হবে এটা। বাট এই ফরম্যাটটা আমি একদমই নতুন দেখছি, এই ফরম্যাট আগে তো ছিল না।
এমনকি লাস্ট 2 উইকস আগেও দেখি নেই, এটা ঠিক আছে কি না। আচ্ছা ঠিক আছে, এটা আমরা আপলোড করে দেখি। সেভ করলাম ডেস্কটপে। সেলসের কোনো ইনফরমেশন নাই, এটা ইনভেন্টরিতে কীভাবে এটা ফেলবে রে? আচ্ছা, অসুবিধা নেই, এখানে আসি, ব্রাউজ ফাইল, ডেস্কটপ, নেক্সট, ম্যাপ ডাটা, নেক্সট। আচ্ছা ওকে, হ্যাঁ এই ফরম্যাটটাতে না একটু ঝামেলা আছে, বুঝতে পারছেন? কারণ আমার এখানে কোয়ান্টিটি সবই জিরো দেখাচ্ছে, আমার ইনভেন্টরিতে তো একটা কোয়ান্টিটি থাকতে হবে। এখানে দেখেন আমার স্যাম্পল ফাইলে দেখেন, স্যাম্পল ফাইলে কিন্তু আমার কোয়ান্টিটি দেওয়া আছে, কোয়ান্টিটি অন হ্যান্ড, ঠিক আছে? পারচেস প্রাইস কত, এই পারচেস প্রাইসটা যদি না থাকে তাহলে তো আমার এখানে প্রফিট অ্যান্ড লস করতে পারবে না। ওকে, এটা আমরা একটু দেখি, এটা ইম্পোর্ট করা যাবে না, একটু দেখি ফরম্যাটটা। আপনার ম্যানুয়ালি যা যা ইনফরমেশন দিয়েছি, ধরেন আপনার এই যে সেলসে যাই, সেলস থেকে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, হ্যাঁ, এটা যখন আমরা ম্যানুয়ালি ইম্পোর্ট করেছি, ম্যানুয়ালি ইম্পোর্ট করতে যা যা ইনফরমেশন দিয়েছি সব ইনফরমেশনই এই ফাইলে থাকবে, হ্যাঁ। আচ্ছা আমি একটু ব্রাউজার চেঞ্জ করে দেখি আমারটা ডাউনলোড হয় কিনা, হ্যাঁ, একটু আপনারা আমার সাথে থাকেন, দেখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু ওয়েট করেন, আমি একটু ব্রাউজারটা চেঞ্জ করি। আচ্ছা ফারজানা আপু অ্যাড করতে বলছি, আমাদের দুইবার অ্যাড করলাম, তো অ্যাডই আছে। হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুল ভিডিও দেবো। নেটের কারণে যদি কিছু মিস হয় আপনি ভিডিও দেখলে সব পেয়ে যাবেন। আজকে আমার এখানে ইন্টারনেটের খুবই বাজে অবস্থা। ইন্টারনেটটা একটু ভালো লাগে আসলে আজকে। হুম, আচ্ছা, আসতেও সময় নেয় অনেক। এই প্রবলেমগুলো যে শুধু আমার বাসা থেকে হচ্ছে অনলাইন ক্লাসের কারণে তাও না, এগুলো আমাদের ইনস্টিটিউটে হয়। বিশেষ করে শুক্রবার সকালবেলা তো ইন্টারনেট এত ডিস্টার্ব থাকে সব জায়গায়। ওকে, এখান থেকে একটু ট্রাই করি, সেলস থেকে প্রোডাক্ট
সার্ভিস। তো খুবই বাজে অবস্থা। ওকে, এখান থেকে ইম্পোর্ট, ডাউনলোড এ স্যাম্পল ফাইল। আমার এখান থেকে তো ওপেনই হচ্ছে না। আচ্ছা, আমি একটা কাজ করছি, হ্যাঁ, আজকে যেহেতু এত ডিস্টার্ব, আমি একটা কাজ করছি। কাজটা হচ্ছে, আমার যে এই যে ড্রাইভ লিঙ্ক, এই ড্রাইভ লিঙ্কে দেখেন সাপ্লায়ার লিস্ট, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, কাস্টমার, হ্যাঁ, চার্ট অফ অ্যাকাউন্ট, এগুলো এখানে দেওয়া আছে। এটা হচ্ছে এই ইয়াদের মধ্যে দেওয়া আছে, হ্যাঁ। এবং এই ফোল্ডারটা যে আপনারা ওপেন করেন, আপনারা আসবেন এখানে, এই ফাইল, এই ফোল্ডারে এখানে থাকবেন, ঠিক আছে। এখানে আপনারা তিনটা জিনিস পাবেন। একটা হচ্ছে ফোল্ডার পাবেন অ্যাসাইনমেন্ট ডকুমেন্ট, একটা পাবেন প্রো অ্যাডভাইজার এক্সামের কোশ্চেন, আর একটা পাবেন হচ্ছে কুইক বুকের অ্যাসাইনমেন্ট 2তে, মানে আপনাদের এই অ্যাসাইনমেন্টে কী কী থাকবে এগুলো, ঠিক আছে। তো আপনাদেরকে আমি আসলে লিঙ্কটাকে শেয়ার করি। ওকে, এই ড্রাইভে ঢুকলে আপনারা কি পাবেন? এই ড্রাইভে ঢুকলে আপনারা প্রথমে এই জায়গাটা পাবেন, এখানে এটা পাবেন। এখান থেকে আপনারা ঢুকবেন অ্যাসাইনমেন্ট ডকুমেন্টে। এখানে ঢুকলে পরে আপনি আজকে যে আমি দেখাইলাম কাস্টমার অ্যাড করা, কাস্টমার অ্যাড করবেন। তারপর সেলস থেকে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে গিয়ে আপনার স্যাম্পল ফাইলটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে এই ফাইলটা ওপেন করবেন, এই যে ডেল্টা ফার্মা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এইটা ওপেন করবেন। এইটা ওপেন করার পর এখান থেকে ঠিক কাস্টমারের মতো হেডলাইনটা রেখে বাকি সবগুলো রো ডিলিট করে দিবেন। দিয়ে এই ফাইলে যা যা ইনফরমেশন যেখানে যেখানে বসানো আছে সেখানে সেখানে সেভাবে বসাবেন। বসিয়ে এই এক্সেলটা বা আপলোড করবেন, সেভ করে আমি যেভাবে আপলোড করেছি কাস্টমারের ক্ষেত্রে সেম সেভাবে আপলোড করবেন। আপলোড করার পর কি করবেন সেটা আমি বলছি। এরপর আসেন সাপ্লায়ারে। সাপ্লায়ারটা আপনারা কোথায় পাবেন? সাপ্লায়ারটা আপনারা পাবেন হচ্ছে, সাপ্লায়ারটা পাবেন হচ্ছে আপনারা, যদি আমি কুইক বুকসে ঢুকি, সাপ্লায়ার পাবেন হচ্ছে আপনার সেলসের আন্ডারে, হ্যাঁ। ফাইভ 357, খুবই খারাপ অবস্থা নেটের আজকে। সাংঘাতিক বাজে অবস্থা। ওকে, আপনারা এই যে ফোল্ডারটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে দেখতে পাচ্ছেন সাপ্লায়ার লিস্ট, হ্যাঁ, এটা আপনারা পাবেন হচ্ছে এই যে সেলস, সরি এক্সপেন্স। প্রথমে সেলস থেকে তো আপনারা, সেলস থেকে আপনারা, আরে, সেলস থেকে আপনারা কাস্টমার এবং প্রোডাক্ট এবং সার্ভিস অ্যাড করবেন। এরপর এই যে এক্সপেন্স, সেলসের নিচে এক্সপেন্স থেকে যাবেন এই যে সাপ্লায়ার, এক্সপেন্সের নিচে সাপ্লায়ার, হ্যাঁ। এই সাপ্লায়ারে গেলে আপনারা সেম ভাবে সাপ্লায়ার আপলোড করতে পারবেন। ওকে, সাপ্লায়ারে গেলে সাপ্লায়ারের ক্ষেত্রে সেম কথা, অ্যাড, সাপ্লায়ার ম্যানুয়ালিতে গেলে ম্যানুয়াল অ্যাড করতে পারবেন। এখানেও একই কথা, শুধুমাত্র নাম দিলেই ম্যানুয়াল সাপ্লায়ারটা নিয়ে নেবে, ঠিক কাস্টমারের মতো। এটা সেভ করবেন। এরপর আপনারা যখন ইম্পোর্ট করবেন, এটা একটা সেভ করে দেখাই আপনাদেরকে। সাপোজ এখানে নাম দিলাম আব্দুল কাদের। এটা যদি আমরা সেভ করি তাহলেই আপনার সাপ্লায়ার ম্যানুয়ালি সেভ হয়ে যাবে, হ্যাঁ। এরপরে যে নিউ সাপ্লায়ারের পাশে ড্রপ ডাউনে গিয়ে ইম্পোর্ট সাপ্লায়ার দেবেন।
সেম এই যে ডাউনলোড এ স্যাম্পল ফাইল, এটা ডাউনলোড করবেন, করে আগের দুইটার মতো সেম ভাবে এই ফোল্ডার থেকে সাপ্লায়ার লিস্টে গিয়ে এই সাপ্লায়ার লিস্ট দেখে দেখে ওই স্যাম্পল ফাইলটা ফিল আপ করে এখানে ব্রাউজ করে আপলোড করবেন, ম্যাপ ডাটা দিয়ে নেক্সট করবেন, ইম্পোর্ট করে দেবেন। ওকে, তাহলে আপনাদের নেক্সট ক্লাসে আসার আগে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে কাস্টমার, সাপ্লায়ার এবং প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ম্যানুয়াল এবং ইম্পোর্ট করা। ওকে, এখন যেহেতু আমি এই দুইটা আপনাদেরকে ম্যানুয়ালি ইম্পোর্ট করা দেখাইতে পারছি না এখন নেটের কারণে, আমি অন্য ক্লাসের দুইটা ভিডিও রেফারেন্স হিসেবে আপনাদেরকে দিয়ে দিব। যদি আপনারা অ্যাড করতে না পারেন, সমস্যা ফেস করেন, গ্রুপে জানাবেন, 1 সপ্তাহ সময় আছে, দরকার পড়লে আমি গ্রুপে ডিসকাস করব। তারপরেও যদি কেউ না পড়েন তাহলে নেক্সট ক্লাসে যে অংশটা পারবেন না, সেটা কাস্টমার হোক, সাপ্লায়ার হোক বা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস হোক, সেই অংশটা আমি আবার দেখিয়ে দিব। ঠিক আছে? সবাই কি বুঝতে পারলেন আমার কথা? ঠিক আছে, তাহলে আপনারা তিনটা জিনিস অ্যাড করবেন ম্যানুয়ালি এবং ইম্পোর্ট করবেন। আমি রেফারেন্স হিসেবে অন্য ক্লাসের ভিডিও দিব, দরকার পড়লে ওটা দেখবেন, দেখে আর করবেন। তারপরেও যদি 1 সপ্তাহের মধ্যেও যদি সমাধান না হয় তাহলে তো নেক্সট ক্লাস আছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমি এখন শেষ করছি। আমি যেটা করব সেটা হচ্ছে যে আপনাদের এই ভিডিওটা আমি দেখি আমার একটু নেট মানে ঠিক হয়ে গেলে আমি হয়তো রাতেও দিতে পারি অথবা সকালেও দিতে পারি। সকালে দেওয়ার সম্ভাবনাই বেশি, ভোরবেলার দিকে ফজরের পরে নেটটা ফ্রি থাকে, তখন আমি ভিডিওটা দিয়ে আপনাদের গ্রুপে ভিডিও লিঙ্কটা পোস্ট করে দেবো। ঠিক আছে? ও আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এখানে যে আপনারা একটা দেখেছেন প্রো অ্যাডভাইজর এক্সাম কোশ্চেন, হ্যাঁ, এখানে 50টা কোশ্চেন আছে, কোশ্চেনগুলো একটু দেখবেন। এই কোশ্চেনগুলো থেকেই আপনাদের ওই সার্টিফিকেট নেওয়ার সময় আপনার কোশ্চেন আনসার করতে হবে। এটা আপনাদের কাছে রাখবেন, মাঝে মধ্যে একটু করে দেখবেন। ঠিক আছে? তাহলে আজকের ক্লাস, হ্যাঁ বলেন বলেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। প্ল্যান চেঞ্জ করার জন্য আমরা যাব হচ্ছে গিয়ার আইকন, এই যে সেটিংসের মতো যে আইকনটা আমাদের উপরে ডান কর্নারে আছে, হ্যাঁ, এই গিয়ার আইকনে যাব, এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন, এই যে ডান কর্নারে, সবার ডান কর্নারে এখানে দেখাবে প্রোফাইল। হ্যাঁ, এই প্রোফাইলের নিচে আছে সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিং। এই সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিং এ ক্লিক করব। ক্লিক করলে দেখেন এই যে এখানে আসবে, আমার আসছে ডাউনগ্রেড ইউর প্ল্যান, কারণ আমি অলরেডি সর্বোচ্চটাতে আছি। হ্যাঁ, আপনি যদি সর্বোচ্চটাতে না থাকেন তাহলে আপনার উপরে দেখাবে আপগ্রেড ইউর প্ল্যান। এখানে থাকবে আপগ্রেড ইউর প্ল্যান, এখানে থাকবে ডাউনগ্রেড ইউর প্ল্যান, এখানে থাকবে ক্যান্সেল ইউর ট্রায়াল। হ্যাঁ, আপনি যাবেন আপগ্রেড ইউর প্ল্যানে ক্লিক করলে, ধরেন আমি ডাউনগ্রেড ইউর প্ল্যানে ক্লিক করলে দেখাচ্ছে কি, আমার পরের নিচের দিকের সবগুলো প্যাকেজ দেখাবে এখানে। হ্যাঁ, এই নিচের দিকে সবগুলো প্যাকেজ দেখাচ্ছে। আর আপনার যদি ধরেন এসেনশিয়াল চুজ করা থাকে তাহলে আপনাকে প্লাস এবং অ্যাডভান্স এই দুটো দেখাবে। ঠিক আছে? সেখান থেকে আপনি জাস্ট চুজ প্ল্যানে যাবেন, অটোমেটিক্যালি প্ল্যানটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, আপনার প্যাকেজের নামটা কি বলেন? ওখানে গেলে উপরে প্যাকেজের নামটা দেখাচ্ছে না, এই যে এরকম দেখাই, না না, ইয়া সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিং সবারই দেখাবে। একটু দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেন দেন। দেন দেখি মেসেঞ্জারে। হ্যাঁ, গ্রুপেই দেন, গ্রুপেই দেন। আচ্ছা, একটা ছবি আসছে। আপনার ডিরেক্ট পেমেন্ট অপশন দেখাচ্ছে না?
ওকে, আমি বুঝতে পেরেছি আপনারা ডিরেক্ট পেমেন্ট অপশনে চলে যাচ্ছে তো। আহ, বাজে অবস্থা ইন্টারনেটের। আচ্ছা, ক্লাস শেষ করি।